আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএস ফিচার স্কুলের দুনিয়ায়। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমাদের ওয়ান শট ক্লাসগুলোর মধ্যে কিন্তু আজকে হায়ার ম্যাথে চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা হতে যাচ্ছে, যেখানে কিন্তু আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ চ্যাপ্টারটার সকল টপিক আমরা পড়াশোনা করব একটা ক্লাসের মাধ্যমে। ঠিক আছে? সো আশা করি তোমরা আমাদের সাথে ইতিমধ্যে সবগুলা ক্লাস করে ফেলতেছো এবং তোমাদের প্রিপারেশনটার খুবই ভালো অবস্থা। এখন প্রিপারেশন শুধু ক্লাসগুলো করে গেলে কি কমপ্লিট হয়ে যাবে? না, প্রিপারেশন কমপ্লিট করার জন্য কিন্তু তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে দেখতে হবে যে তুমি আসলে কতটুকু ফ্লুয়েন্টলি প্রবলেমগুলো সলভ করতে পারো, তাই না? কারণ ক্লাসে তো সবাই অঙ্ক পারে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সবাই অঙ্ক পারে না। এই জন্য কিন্তু তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আর তাই তোমাদের জন্য কিন্তু আমরা এসএস ফিউচার স্কুলের পক্ষ থেকে আমাদের এসএস এর যে অ্যাচিভের ব্রাঞ্চগুলো আছে সেখানে কিন্তু খুব শীঘ্রই মডেল টেস্ট প্রোগ্রাম স্টার্ট করব আমরা, যেখানে তোমরা অফলাইনে এসে কিন্তু মডেল টেস্টগুলো দিতে পারবা। এন্ড এই মডেল টেস্টগুলো দিয়ে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা যাচাই করে দেখতে পারবা যে আসলে তোমার কতটুকু প্রিপারেশন হচ্ছে, কতটুকু পড়াশোনা তোমার আগাচ্ছে। ঠিক আছে? সো এটার আরো ডিটেইলস আসবে সামনে। সো ডিটেইলস আসা পর্যন্ত সবাই ওয়েট করি। এন্ড আমরা কিন্তু এই পরীক্ষাগুলো সবাই দেওয়ার চেষ্টা করব, কারণ পরীক্ষা না দিলে না আসলে বুঝতে পারবা না যে তোমার ল্যাকিংস কোথায় আছে। ঠিক আছে? আমিও তাই করতাম এন্ড সবাই আসলে তাই করে। এসএসসির আগে মডেল টেস্ট না দিলে আসলে তুমি বুঝতে পারবে না যে তুমি আসলে কতটুকু কি শিখলা বা কতটুকু তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? সো আমি তোমাদের অমিয় ভাইয়া আজকে তোমাদের জেনারেল ম্যাথের ক্লাস নিয়ে চলে আসছি। সো কথা না বাড়ায় শুরু করি আমাদের চ্যাপ্টার এক চলক বিশিষ্ট সমীকরণ। তো চ্যাপ্টারের নামটার মধ্যে কি আছে? এক চলক বিশিষ্ট, তাই না? অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে যে সমীকরণ নিয়ে পড়াশোনা করব সেই সমীকরণগুলো চলক থাকবে একটা, এন্ড চলকের মান নিয়ে আমাদের যত কাজ হবে আজকে। ওকে, সো সমীকরণ চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সমীকরণ আর অভেদ। ঠিক আছে? এখন সমীকরণ আর অভেদ জিনিস দুটো দেখতে একই রকম হলে এর মধ্যে কিছু সূক্ষ্ম ডিফারেন্স আছে, যার জন্য দুটো আসলে সেম জিনিস না। দেখতে একই হলেও আসলে এক না। যেমন একটা বীজগাণিতিক সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্নে দুই পক্ষে দুইটা বহুপদী থাকতে পারে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে। বিষয়টা এরকম যে যদি একটা সমীকরণ হয় সেটা এরকম থাকতে পারে x + 2 = 3x - 5। ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা সমীকরণ। আবার সমীকরণ তোমার এরকমও হতে পারে যে 2x + 5 = 0, মানে এক প্রান্তে 0 থাকতে পারে, তাও এটা সমীকরণ হবে। বাট একটা যদি অভেদ হইতে হয় সেক্ষেত্রে কিন্তু এক পক্ষে শূন্য থাকা যাবে না, দুই পক্ষে দুইটা বহুপদী থাকতে হবে। সবচেয়ে কমন একটা एग्जांपल যদি তোমাকে আমি দেই, সূত্রগুলো বেসিক্যালি সকল সূত্র অভেদ। ঠিক আছে? সো এমসিকিউ তে যদি আসে নিচের কোনটি অভেদ খুঁজবা, সূত্র কোথায় আছে? সূত্র কিন্তু অভেদ। ঠিক আছে? একদম দেখে আনসারটা ঠাস করে দাগা দিতে পারবে, কিন্তু টেস্ট করে দেখতে হবে। যেমন এই एग्जांपलটা তুমি দেখতে পাইতেছো, এটা যদিও এক চলক হয় না, দ্বিচলক, বাট বোঝার জন্য জিনিসটা লিখলাম। সূত্রটা যে দেখো, সমীকরণের লেফট সাইডেও কিন্তু একটা বহুপদী আছে, রাইট সাইডেও একটা বহুপদী আছে, তাই না? সো অভেদ হইতে হলে উভয় পক্ষে বহুপদী থাকতে হবে, যে কোনো এক পাশে শূন্য থাকলে কিন্তু সেটা অভেদ হবে না। ওকে ভাই, বুঝতে পারলাম? ঠিক আছে। সেকেন্ড হচ্ছে উভয় পক্ষে বহুপদীর মাত্রা অসমান হতে পারে, তাই না? অর্থাৎ উভয় পক্ষে মাত্রাগুলো সমান হইতেও পারে, নাও হতে পারে, বাট বহুপদীর ক্ষেত্রে মাত্রা সমান হবে। যেমন দেখো এখানে एग्जांपलটা এই পাশে মাত্রা 2, এই পাশে মাত্রা 2, বাট একটা সমীকরণের ক্ষেত্রে মাত্রা যদি অসমানও হয় কোনো অসুবিধা নাই। যেমন একটা আছে ধরো 2x² - 5 = 0, এক পাশে মাত্রা 2, এক পাশে মাত্রা 0। যেমন এই एग्जांपल এক পাশে মাত্রা 1 আর এক পাশে কত? 0। সমস্যা একটা সমীকরণ হবে, বাট এটা অভেদ হবে না। ওকে, বেসিক্যালি সূত্রের মধ্যে আমরা ঘুরে ফিরে চলে আসবো অভেদ যখন আমি কথা বলবো। আর দেখো, চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়। ঠিক আছে? অর্থাৎ একটা মান অথবা একাধিক মানের জন্য সমীকরণটা সত্য হইতে পারে। যেমন 2x + 5, এইটা যদি দেখো 2x + 5 = 0। এখন এই সমীকরণটা x এর, যেটা x এর চলক এক, এটা একটা মানের জন্য সত্য হবে, অথবা দুইটা তিনটা একাধিক মান থাকতে পারে। ঠিক আছে? বাট সব মানের জন্য সত্য হবে না। মানে একটা অভেদ যখন হবে, যেমন a + b² এর সূত্রটা, এটা সকল মানের জন্য। ঠিক আছে? সকল মানের জন্য, মূল সেটের সকল মানের জন্য কিন্তু সমতাটা সত্য হবে। এটা হচ্ছে একটা কোর ডিফারেন্স। সমীকরণ কিন্তু একদম সকল মানের জন্য সত্য নাও হতে পারে, হবেও না। বেসিক্যালি এক বা একাধিক, খুব বেশি দুইটা তিনটা থাকবে। বাট অভেদের ক্ষেত্রে মূল সেটে সকল মানের জন্য কিন্তু সত্য হবে। যেমন a + b² সূত্রটাই দেখো, কিন্তু তুমি a আর b যেই মানই বসাও, এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সবসময় ইকুয়াল হবে। সমীকরণের ক্ষেত্রে সেটা হবে না। ওকে, এটা হচ্ছে একটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা পার্থক্য। ওকে, তো এই পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। নেক্সট ওয়ান হচ্ছে চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হতে পারে। ঠিক আছে?
সো বিষয়টা এরকম, ধরো একটা এক চলক বিশিষ্ট সমীকরণ, হ্যাঁ, এটার চলকের ভ্যালু কয়টা আসবে, যত চলকের সর্বাধিক মাত্রা কত, এক চলক বিশিষ্ট মানে কি মাত্রা হচ্ছে 1 বা পাওয়ার হচ্ছে 1, সো এটা কিন্তু ভ্যালু একটাই থাকবে, ঠিক আছে। বাট এখানে চলকের অসংখ্য মানের জন্য সমতাটি সত্য হবে, ঠিক আছে। ওই যে যেটা বললাম, ওই a + b হোল স্কয়ারের মধ্যে একাধিক মান বসাইলেও কিন্তু সমতাটা সত্য হবে। ওকে, এন্ড ফাইনালি হচ্ছে সকল সমীকরণ অভেদ নয়, মানে তুই একটা ইকুয়েশন লিখলি সেটা অভেদ হয়ে যাবে না, এটা আমরা এই যে এই পাশ থেকে দেখতে পাচ্ছি। যেমন এই ফর্মুলাটা কিন্তু একই সাথে একটা সমীকরণও একটা অভেদ, তাই না? বাট এখানে কিন্তু দেখো সমীকরণ হইলেই যে সেটা অভেদ হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। বিষয়টা যে আমরা ইসলাম ধর্মে পড়ছিলাম না, সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল না, জিনিসটা এরকম, বুঝছো? এই এক্সাম্পলটা দিয়ে দেখবা কেমিস্ট্রিতে অনেক ভাবে অনেক কিছু বোঝানো আছে। ওকে, তার মানে কি অভেদ মানেই সমীকরণ, কিন্তু সমীকরণ মানেই অভেদ নয়। ওকে, এই ডিফারেন্স গুলোর কারণে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো পার্থক্যগুলো। এগুলো আসলে খাতায় নোট করতেও পারো, নাও করতে পারো, বাট জিনিসটা আইডিয়াটা বোঝাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে এমসিকিউ হয়। দেন আমরা দেখব একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান, অর্থাৎ আমরা সমীকরণে যে চলকগুলো দেখব, চলক x y z যে কোনো কিছুই হতে পারে, এগুলার ঘাত বা পাওয়ার সবসময় কত থাকবে, ঘাত বা পাওয়ার থাকবে 1, ঠিক আছে। আমরা একটা সমীকরণ দেখব, সমীকরণে চলকের ঘাত বা পাওয়ার সবসময় 1 থাকবে এবং সলিউশনও একটা ভ্যালুই আসবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধানের মোটামুটি বেসিক জিনিসটা, যে ঘাত 1 থাকবে, 1 থাকলে সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি আমাদের একটা প্রবলেম সলভ করি। দেখো, সমাধান করো এবং সমাধান সেট লিখো, ঠিক আছে। সো এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া হয়েছে, খেয়াল করো সমীকরণের চলক কে আছে, তুমি যদি একটু খুঁজে দেখো এই সমীকরণের চলক কিন্তু শুধুমাত্র x, তাই না? এই সমীকরণের চলক কিন্তু শুধুমাত্র x। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে শুধুমাত্র x থাকার অর্থ হচ্ছে এখানে কিন্তু x ব্যতীত অন্য কোনো চলক নেই, অর্থাৎ এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। আবার খেয়াল করো x এর ঘাত কিন্তু 1, তাহলে পাওয়ার কত 1, তাহলে মানে কি এটা এক চলক বিশিষ্ট আর একঘাত সমীকরণ, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এটা আছে কি 6x + 1 ডিভাইডেড বাই 50, এটা আছে, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, এই পাশে নিচে আছে 15, এই পাশে আছে 7x - 1, এই পাশে আছে 5। এখন তুমি একটু বুদ্ধি লাগাও, দেখো যে এই ভগ্নাংশের হর হচ্ছে একটা সংখ্যা, এই ভগ্নাংশের হর হচ্ছে একটা সংখ্যা। এখন তুমি যদি ভালো করে চিন্তা করো যে আমি যখন সলভে যাব, আমি আসলে চাইলে তো এই দুইটা বিয়োগ করে একটা ক্যালকুলেশন করতে পারি, তাই না? বাট আমার জন্য একটু সহজ উপায় কোনটা, সহজ উপায়টা খেয়াল করো, এই হর এই পাশে 15 আর এই পাশে 5, এই দুইটা ভগ্নাংশগুলো যদি খেয়াল করো, দুইটা কিন্তু হর একটা সংখ্যা, তো দুইটা একই জাতীয় রাশিকে একপাশে রেখে কাজ করলে অনেক সুবিধা হয় না? কারণ দুইটার হরে যেহেতু সংখ্যা, লসাগু নেওয়াটা ইজিয়ার আমার জন্য। তো আমরা কিন্তু এই কাজটা করব যে একই টাইপের যারা আছে, যেমন ও আর ও কাইন্ড অফ একই টাইপের, সো ওদেরকে আমরা এক পাশে নিব, আর এ যেহেতু ভিন্ন ওকে অন্য পাশে পাঠিয়ে দেব। সেটাকে আমরা লিখতে পারবো -2x - 1 ডিভাইডেড বাই 5, এটা সমান লিখতে পারবো 2x - 4 ডিভাইডেড বাই 7x - 1। এখান থেকে দেখো এখন কিন্তু আমাদের লসাগু নেওয়াটা খুবই সিম্পল, লসাগু হবে 15, বড় সংখ্যাটা লসাগু আর কি, দেখো দুইটা বিভাজ্য সংখ্যা, তাই না? 15 তে 5 থাকছে, সো এটা হচ্ছে 6x + 1 মাইনাস এটা কত হবে 3 × 5 = 15, সো এটা 3 থাকতেছে, 3 × 2 = 6, মাইনাসে মাইনাসে প্লাস, এই হিসাবগুলো একটু খেয়াল রেখে করবা, ঠিক আছে। সমীকরণে কিন্তু সবই ঠিক থাকে, এই প্লাস মাইনাস ভুল করে কিন্তু পুরো ম্যাথের অবস্থা খারাপ হয়ে যায়, তাই কিন্তু এটা কাজগুলো করা যাবে না। সো এটা কত হবে 3, তাই না? 3 × 3, ঠিক আছে। আর এই পাশে থাকতেছে কি 7x - 1 আর উপরে 2x - 4। 6x থেকে 6x গেলে কত থাকে, মানে 0 থাকে, রাইট? এটা কাটা চলে যাচ্ছে, এটা কাটা, আর 1 আর 3 যোগ করলে 4, সেটা থাকতেছে 4/15, আর এই পাশে থাকতেছে কি 2x - 4 নিচে 7x - 1। তাহলে আমরা যদি বাকি ক্যালকুলেশনটা করি, আর গুণন যদি করে ফেলি, তাহলে কত হবে 7x - 1 এর সাথে 4 গুণ হবে, তো 4 × 7 = 28 x, তারপর হবে কি প্লাসে মাইনাসে -4 ইকুয়াল টু দিয়ে কি লেখা যাবে 15, না 15 × 2 = 30x
এটার সাথে এটা গুণ হচ্ছে মাইনাস 3 15 45 4 15 60 60। তাহলে আমরা এক কাজ করি, বড় 30x বড়, সো 28x কই পাশে নেই, সো এটা হবে 30x মাইনাস 28x, আর এই পাশে কি হবে 60, এই পাশে আসলে 60 প্লাস 60 হয়ে যাবে মাইনাস 4। তাহলে এটা হবে 2x সমান এটা কত হবে 56। তাহলে x এর মান কত আসছে 56 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাই না? 56 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 28 মনে হয়, তাই না? হ্যাঁ 28। সো आंसर হচ্ছে 28। আমাদের প্রথম ম্যাথের সলিউশন হচ্ছে 28। ওকে, সো ম্যাথটা কিন্তু খুবই সোজা, মানে x এটা যেটা একটা সমীকরণ, সো x এর 28 মানের জন্যই এই সম্পর্কটা খাটবে, ছাড়া খাটবে না। এটা যদি একটা অভেদ হইতো তাহলে কিন্তু x এর অনেকগুলা মান সকল মানের জন্য কিন্তু এটা সত্য হইতো, তখন বাস্তব মান আর কি। ঠিক আছে, সো একটু দেখো ম্যাথটা, আশা করি বুঝতে পারছো, সোজা ম্যাথ, ঠিক আছে, সলভ করছে লিনিয়ারলি আর কিছু। ওকে, এখন হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণের ব্যবহার। আসলে এটা আমার চেয়ে তোমাদের বেশি ভালো মনে আছে, তোমরা ছোটবেলায় অঙ্ক করছো না, পিতা পুত্রের অঙ্ক, মাতা কন্যার অঙ্ক, এটা অনেকটা এরকম। ধরো আমার বয়স, এটা তোমরা জানো না, বাট এইটুকু জানো যে তোমরা আমার থেকে ধরো 8 বছরের ছোট, ঠিক আছে? সো এখন একটু কমেন্ট করে বলো তো, আমার বয়স আর তোমাদের বয়সের মধ্যে একটা সমীকরণ বানায় দেখাও তো, কিরকম হবে জিনিসটা, তাই না? কত হবে চিন্তা করো। আমি জানি তোমাদের সবার এভারেজ বয়স হচ্ছে 15, তাই না? সো আমি ধরলাম তোমাদের সবার এভারেজ বয়স হচ্ছে 15, এন্ড আমার বয়সটা তোমরা জানো না, সো আমার বয়সটা ধরলাম একটা চলো x, ঠিক আছে? সো আমরা জানি যে তুমি যেহেতু আমার চেয়ে কত বছরের বড়, তুমি আমার চেয়ে ছোট, রাইট? তুমি আমার চেয়ে 8 বছরের ছোট। সো আমার বয়স থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে আমি তোমার বয়স পাবো, তাই না? তাহলে এখন এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার বয়সটা চলে আসবে। অ্যাকচুয়ালি আমার বয়স আরো কম, আমি মাত্র জন্ম হয়েছি, কি বলো তোমরা? ঠিক আছে, এটা যদি তোমরা সলভ করো, সলভ করলে দেখবা যে x এর একটা মান নির্ণয় হবে, তাই না? এখন এটা খেয়াল করো, তোমরা কিন্তু ইনিশিয়ালি আমার বয়স জানতাম, বাট কিছু ইনফরমেশন জানার কারণে কিন্তু এখন কিন্তু আমার বয়সটা বের হয়ে আসছে। কিভাবে? ম্যাথের মাধ্যমে, একটা চলক ব্যবহার করার মাধ্যমে, একঘাত বিশিষ্ট চলক ব্যবহার করার মাধ্যমে। সো এরকম একটা ছোট্ট একটা एग्जांपल দিলাম, এরকম কিন্তু আরো অনেক एग्जांपल দিয়ে কিন্তু আমরা একঘাত বিশিষ্ট সমীকরণগুলো সলভ করি, যেগুলো বাস্তব জীবনে কিন্তু অনেক কাজে লাগে, তাই না? তোমার অনেক एग्जांपल আছে, আশেপাশে তাকাইলে অনেক কিছু বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো এটা মোটামুটি কথা। এখন আমরা ব্যবহার নিয়ে কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? ম্যাথগুলো খুবই মজার। প্রথম একটা খেয়াল করো, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টা বেঞ্চ খালি থাকে। থেমে যাও। একটা শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টা বেঞ্চ কি থাকে? খালি থাকে, তাই না? অর্থাৎ একটা ক্লাসরুমে 4 জন যদি বসে তাহলে 3টা বেঞ্চ ফাঁকা থাকবে, বাট প্রতি বেঞ্চে যদি 3 জন করে ছাত্র বসে, যদি 3 জন করে ছাত্র বসে তাহলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আমি কোশ্চেনটা করছি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত, মানে ওই ক্লাসে কতজন স্টুডেন্ট এখন আছে। এটা খুবই সোজা একটা অঙ্ক, আমরা একটু বুঝে বুঝে করলে এটা অ্যাপ্লাই করব, যে বললাম বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন এরকম একটা অঙ্ক। আমাকে বের করতে বলছে কি ছাত্র সংখ্যা, তাই না? তো আমরা সলিউশনে ফার্স্টে যে আমরা ধরে ফেলি যে ছাত্র সংখ্যার একটা চলক, কিন্তু আমরা অজানা রাশি, যে আমার বয়স বের করার সময় যখন তোমরা আমার বয়সকে x ধরছো, তেমনি আমরা ছাত্র সংখ্যাকে x ধরি। ধরি ছাত্র সংখ্যা সমান x জন। আচ্ছা, তো x জন ছাত্র আছে। এখন দেখো আমরা একটু সমীকরণ বানাই। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে, ঠিক আছে, মানে এক বেঞ্চে কয়জন করে স্টুডেন্ট বসছে? 4 জন করে ছাত্র বসলে 3টা বেঞ্চ খালি থাকে। তাহলে বেঞ্চ সংখ্যা কত হবে দেখো তো? বেঞ্চ বানাতে ভুলে গেছি। ও আচ্ছা, দেয়া আছে বেঞ্চ সংখ্যা। তাহলে বেঞ্চ সংখ্যাটা কি হবে দেখো তো? দেখো একটা বেঞ্চে বসছে কয়জন করে? 4 জন করে, তাই না? সো টোটাল ছাত্র সংখ্যাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি টোটাল বেঞ্চ সংখ্যা বের হয়ে যাবে না? তাই না? চিন্তা করো, একটা ক্লাসে ধরো 12 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ, তো 12 জন স্টুডেন্ট বসে হচ্ছে একটা বেঞ্চে 4 জন করে।
সো আমার ধরো একটা एग्जांपल দিই, 12 জন স্টুডেন্ট আছে ধরো আমার ক্লাসরুম, ঠিক আছে? সো এক বেঞ্চে বসছে কয়জন? 4 জন করে। সে 12 জন থেকে প্রথম 4 জন একটাতে, পরের 4 জন একটাতে, পরের 4 জন একটাতে, তাই না? তাহলে কিন্তু 12 জন হয়ে গেল। বেঞ্চ কয়টা লাগলো? একটা, দুইটা, তিনটা। এই জিনিসটা একটু সহজে বের করা যেত না? আমরা যদি 12 কে 4 দিয়ে ভাগ দিতাম তাহলে কিন্তু আমাদের বেঞ্চ সংখ্যাটা বের হয়ে যেত না? বের হয়ে যেত না? তো আমরা টোটাল ছাত্র সংখ্যাকে এক বেঞ্চে কতজন করে বসছে সেটা দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু বেঞ্চ সংখ্যা বের হয়ে আসছে। সেখানে আমাদের ছাত্র সংখ্যা কত? x, তাই না? x কে আমি যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু এই ক্লাসের বেঞ্চ সংখ্যা বের হয়ে গেল, তাই না? না, এখনো বের হয়নি। কেন বের হয়নি? কারণ এটা বসানোর পরও তিনটা বেঞ্চ ফাঁকা থাকে, মানে এখানে তো কতগুলা বেঞ্চ কভার হইছে, হওয়ার পরে তিনটা এক্সট্রা বেঞ্চ রয়ে গেছে না, তার মানে আমি দিব +3। তাহলে এটা হচ্ছে আমার এতটি বেঞ্চ। ঠিক আছে, জিনিসটা আশা করি বুঝতে পারছো। এরপরে কি বলা আছে তুমি একটু যদি খেয়াল করো, এরপরে বলা আছে কি ভাইয়া, যে আবার প্রতি বেঞ্চে যদি 3 জন করে ছাত্র বসে তাহলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, তাই না? এবারও কিন্তু সবাই ছাত্ররা বেঞ্চে বসে গেছে, কিন্তু কয়জন? 6 জন কিন্তু দাঁড়ায় থাকতে হয়েছে, তাই না? তাহলে এইবার বেঞ্চ সংখ্যা কি হবে? 6 জন দাঁড়িয়ে থাকলে বেঞ্চ হয় কয়টা? 6 জন দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে বানানে কত রকম কাহিনী, আল্লাহ, ম্যাথ কত সোজা, তাই না? যা মন চায় করি, ম্যাথ ঠিক হইলে হইছে। বাংলায় কত বানান, কত কিছু, আল্লাহ। 6 জন দাঁড়িয়ে থাকলে, এইজন্য ম্যাথ রয়্যাল সাবজেক্ট, বুঝছো? মানে যাই করো, মানে ম্যাথটা ঠিকঠাক মতো করলেই তো বানান টানান দেখার দরকার পড়ে না। আচ্ছা ঠিক আছে, তো দেখো, আচ্ছা ভাই এটা বুঝলাম না, চলো বোঝার চেষ্টা করি। আমরা একটু আগে দেখছি x/4 মানে টোটাল ছাত্র সংখ্যাকে 4 দিয়ে ভাগ যদি আমি করি তাহলে কিন্তু একটা ইয়ে হবে। টোটাল ছাত্র সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে আমি বুঝাইছিলাম যে এক বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে টোটাল ছাত্র সংখ্যাকে 4 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার কি বেঞ্চের সংখ্যাটা বের হয়ে যায়, তাই না? এখন যদি প্রতি বেঞ্চে 4 জন করে বসে না, কয়জন করে বসছে? 3 জন করে বসছে, কিন্তু 3 জন করে বসলে আবার সমস্যা কি? 6 জন ছাত্রের দাঁড়ায় থাকতে হয়। এখন চিন্তা করো, ওই 6 জন ছাত্র যদি ক্লাসে না থাকতো তাহলে ক্লাসে যতজন ছাত্র আছে সবার কিন্তু জন্য এক বেঞ্চে 3 জন করে বসলে হয়ে যাইত, তাই না? আমরা যদি 6 জনকে বাইর করে দিতাম তাহলে ক্লাসে যতজন ছাত্র আছে সবাইকে আমরা এক বেঞ্চে তিনটা তিনটা করে বসাইলে কিন্তু সবগুলা বেঞ্চ ঠিকঠাক মতো পরিপূর্ণ ফিল আপ হয়ে যেত। এইজন্য আমরা কি করলাম? টোটাল ছাত্র থেকে 6 জন মাইনাস করে দিলাম, মাইনাস করে 3 দিয়ে ভাগ দিলাম। এখন চিন্তা করো, 6 মাইনাস করে ছাত্র সংখ্যা 6 কমায় দিয়ে 3 দিয়ে ভাগ দেওয়ার অর্থ কি? ক্লাসে বেঞ্চ সংখ্যা কি চেঞ্জ হয়ে গেছে? না, আগে আমরা বেঞ্চে 4 জন করে গাদাগাদি করে বসাইছি, বসানোর পর 3টা বেঞ্চ ফাঁকা রয়ে গেছে। এবার আমরা কি করছি? ক্লাস থেকে 6 জন বাইর করে দিয়েছি, দেন এক বেঞ্চে 3 জন করে বসাইছি, তাই না? বেঞ্চ সংখ্যা কিন্তু সেম আছে, তাই না? জাস্ট এই ক্ষেত্রে আমরা যেহেতু 6 জনকে বের করে দিছি এইজন্য আমরা এক বেঞ্চে 3 জন করে বসাইছি। এইজন্য আমরা আগে যেমন 4 দিয়ে ভাগ করছি বা 3 দিয়ে ভাগ করছি, কারণ এক বেঞ্চে 3 জন করে বসছে। আর এক্সট্রা 6 জন যেহেতু বসতে পারে নাই তাহলে এই 6 জনকে আমরা মাইনাস করে দিছি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন চিন্তা করো, যে কথাটা বলতেছি, বেঞ্চ সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না, বেঞ্চ কিন্তু যা ছিল তাই আছে। আগে হচ্ছে আমরা গাদাগাদি করে 4 জন বসাইছি, এইজন্য 3টা বেঞ্চ এক্সট্রা রয়ে গেছে। এবার হচ্ছে আমরা টোটাল ছাত্র থেকে 6 জনকে মাইনাস করছি, বাদ দিয়ে দিছি, তারপর এক বেঞ্চে 3 জন করে বসে সবাই বেঞ্চে বসে গেছে। ওকে, কিন্তু বেঞ্চ সংখ্যা তো চেঞ্জ হয় না, তার মানে এখানে এটা ক্যালকুলেশন করে যে বেঞ্চ নাম্বারটা পাই তাহলে এখানে কিন্তু আমি সেম বেঞ্চ সংখ্যাটাই পাবো, তাই না? জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে 4 জন বসেছে, এখানে 3 জন করে বসেছে। তাহলে আমরা লিখবো শর্ত মতে, শর্তটা আসলে কি, যে বেঞ্চ সংখ্যা তো চেঞ্জ হয় না, তাই না? বেঞ্চ সংখ্যা চেঞ্জ না হলে এটা যেই কথা মিন করতেছে এটা একই কথা মিন করতেছে, মানে এটা অ্যাকচুয়ালি ইকুয়াল। সো x/4 + 3 সমান লেখা যাবে কি x - 6 / 3। এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো তো, আমরা যদি লসাগু নেই 4x আর 3 × 4 = 12, আর এই পাশে x - 6 / 3, তাহলে আর গুণন করি, এটা কত হবে? 3x + 3 × 12 = 36, আর এটা হবে 4x - 4 × 6 = 24। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 4x থেকে 3x গেলে কত হবে? x, আর 36 থেকে 24 মাইনাস করো হবে কত? 12। ওরা এটা তো প্লাস হবে, তাই না? 24 টা পাশে প্লাস হবে। সো 36 আর 24 প্লাস করলে কত হয়? 50।
সো আমাদের आंसर হচ্ছে এই ম্যাথটার 50 মানে টোটাল ক্লাসে স্টুডেন্ট আছে টোটাল 50 জন ওকে ঠিক আছে ওকে ও 50 আমি ক্যালকুলেশন ভুল করলাম দাঁড়া ও না এটা 60 হবে তাই না হ্যাঁ 60 হবে 60 হবে এখন খেয়াল করো আমরা একটু মিলাই অঙ্কটা হচ্ছে কিনা দেখো 60 জন থেকে আমি যদি 6 জন বাদ দিতাম তাহলে কত হতো 54 সো 54 কে 3 দিয়ে ভাগ করো কত হয় 54 কে 3 দিয়ে ভাগ করলে কত 27 আসে মনে হয় তাই না আচ্ছা আর এখানে যদি 60 বসাও 60 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 15 আর 15 এর সাথে 3 যোগ করলে কত হয় তাই না তো দেখো বেঞ্চ সংখ্যা কিন্তু এট বোথ কেসেস বেঞ্চ সংখ্যা কিন্তু সেম আসতেছে এখানে তুমি 54 বসাও 54 কে তুমি 3 দিয়ে ভাগ করো আসতেছে হচ্ছে 18 এখানে যদি তুমি 60 বসাও 60/4 3 তাও কিন্তু 18ই আসতেছে তাই না সো বোথ কেসেসে তোমার কিন্তু সেম বেঞ্চ সংখ্যাই আসতেছে যখন স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 60 জন ঠিক আছে সোজা না এরকম কিন্তু আমরা বাস্তব প্রবলেমগুলো সলভ করতে পারি এক চলক বিশিষ্ট সমীকরণ ঠিক আছে ওকে তো আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব ঠিক আছে সো এই এমসিকিউ গুলো করার জন্য আমি সবসময় আমার ক্লাসের আগেও করছো তোমাদের কিন্তু আমি বলি এমসিকিউ সলভ করার ক্ষেত্রে ভিডিওটা পজ করবা পজ করে এগুলো কমেন্ট করে আনসার করে জানাবা তারপর দেখবা তোমার ফ্রেন্ডরাও কিন্তু কমেন্ট করে দেখবা যে কার আনসারটা মিলতেছে আর আমি কিন্তু এরপরে করাই দিব তাই না সো তুমি আগে নিজে চেষ্টা করো ঠিক আছে সো ভিডিওটা পজ করো তো আশা করি তুমি এতক্ষণের মধ্যে তুমি সলভ করে ফেলছো এন্ড এটার আনসার চলে আসছে তোমার আনসার কি আসছে ঠিক আছে আমি করাই দিই ফার্স্ট অফ অল ধ্রুবপদ মানে কি ধ্রুবপদ মানে একটা সমীকরণে যেই পদটার সাথে কিন্তু চলক থাকবে না সেটাকে ধ্রুবপদ বলি আমরা তাই না আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভাই এটা তো 4 বাট খেয়াল করো এটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন বা এক চলক বিশিষ্ট সমীকরণের মতো নাই ভগ্নাংশ আছে তাই না লিনিয়ার কথাটা খেয়াল করছিলা কিনা জানি না লিনিয়ার ইকুয়েশন যখন আমরা বলি এক চলক বিশিষ্ট সমীকরণ তখন আমরা ভগ্নাংশ রাখি না লিনিয়ার মানে কি একটা লাইনের মতো থাকবে দেখি এটাকে আমাদের ফার্স্টে কি করতে হবে এটাকে আমাদের ফার্স্টে কিন্তু ভাই কনভার্ট করে নিতে হবে ঠিক আছে চলো কনভার্ট করে দেখি কি হয় সো আমরা লসাগু যদি নেই এটা কি হবে x থাকতেছে এটা হবে x টু দি পাওয়ার 4 1 ইকুয়াল টু আছে 4 তারপর যদি আমরা হিসাব নিকাশ করি x টু দি পাওয়ার 4 1 এটা কত হবে 4x 4টা যদি এই পাশে চলে আসে দেন সবকিছু এক পাশে নিয়ে আসো x টু দি পাওয়ার 4 4x 1 সমান 0 এইবার হইছে এটা একটা লিনিয়ার ইকুয়েশন এখন দেখো তো ধ্রুবপদ কোনটা এটা না কারণ এটার সাথে কোনো চলক নাই আর এটার ভ্যালু কত কত এটা -1 তার মানে এই ম্যাথটার आंसर হচ্ছে a নাম্বার -1 ঠিক আছে সো আশা করি তোমরা সবাই কমেন্টে आंसरটা দিয়ে ফেলছো এতক্ষণ পরের অঙ্কটা দেখো নিচের কোনটি অভেদ সো অভেদের কথার ক্ষেত্রে আমি কিন্তু বুঝলাম তুমি দেখবা ফর্মুলা বুঝো ঠিক আছে যেমন এটা খেয়াল করো অভেদ হইতে হইলে কি হইতো এটা ফার্স্ট অর্ডার সমীকরণ তো হওয়া লাগবে এই দুটো তো সমীকরণই না এটা কারণ সমানের ওই পাশে কিছু নাই তার মানে এই দুইটাই কিন্তু ফার্স্টেই পার হয় এটা হবে না হয় এটা হবে যার মধ্যে আবার নিচেরটা দেখি মনে হয় সূত্রের মতো দেখো তো a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার আমরা জানি সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে 2 * a স্কয়ার + b স্কয়ার তাই না বাট এখানে তুমি যদি খেয়াল করো এখানে কিন্তু 2 * a স্কয়ার + b স্কয়ার দেয়া নাই তাই না তার মানে এটা কি সূত্র হচ্ছে হচ্ছে না তার মানে এটাও বাদ তার মানে এটা একটা অভেদ এখানে অভেদের বৈশিষ্ট্যগুলো মিলে দুই পাশে দুইটা বহুপদী থাকতে হবে আছে আবার খেয়াল করো এক পাশে বহুপদীর মাত্রা কত এখানে কত x আর x গুণ অবস্থায় আছে সো মাত্রা হবে 2 এই পাশে দেখো সর্বোচ্চ মাত্রা কত আছে এখানে এই সমীকরণটার এই পাশে বহুপদীর এই পাশে মাত্রা কত 2 তার মানে মাত্রা সেম আছে তাহলে তুমি যদি x + a * x + b গুণ করো তাহলে কিন্তু তুমি এটাই পাবা তাই না এখন x এর যেই মানই বসো তার জন্য কিন্তু এটা খাটবে আর এটার জন্য কিন্তু খাটতেছে তাই না a আর b যে কোনো মান বসালে খাটবে না তুমি চাইলে অপশন টেস্ট করে দেখতে পারো বাট তুমি যদি সূত্রটা জানো এটা কিন্তু সূত্র না তার মানে এটা কিন্তু অভেদ হচ্ছে না ঠিক আছে ওকে চলো আগে সো এটা কারেক্ট आंसर ইজ সি নেক্সট ওয়ান √2x - 5 + 3 = 2 সমীকরণটির সমাধান সেট কোনটি ঠিক আছে এখন সমাধান সেটের ম্যাথ যখন আসবে তখন তুমি ভাইয়ার একটা কথা মনে রাখবা অপশন টেস্ট করবে অপশন টেস্ট ছাড়া কোনো গতি নেই এটা সমাধান করলেও आंसर মিলে যাবে বাট এত সময় কার আছে তাই না দেখি দেখো आंसर অপশন টেস্ট কিন্তু ইজি সব কিন্তু 3 এর মান তাই না 3 তো +3 দিয়ে টেস্ট করলে এখানে আর +3 টেস্ট করতে হচ্ছে না -3 দিয়ে টেস্ট করলে এটা কিন্তু অটোমেটিক টেস্ট হয়ে যাচ্ছে তুমি যদি 3 বসাও কি আসবে √3 বসাও না
2 into 3, আচ্ছা মুখে মুখে হিসাব করি, চলো আমি তো অভ্যাস খারাপ করি, মুখে মুখে হিসাব করো আমার সাথে। এখানে x এর মান ফার্স্টে 3 বসাও, তো 3 দুগুণা 6, 6 এর থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। 1 কে রুট করলে কি থাকে? 1 ই থাকে। সো 1 এর সাথে 3 যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে দেখো বাম পক্ষে আসতেছে 4, ডান পক্ষে আছে 2, তো 4 কি 2 এর সমান? সমান না, তার মানে +3 आंसर হচ্ছে না। সো +3 না হইলে এই +-3 তো হবে না, কারণ +3 এর মধ্যে ইনক্লুডেড, সো এটাও বাদ। এখন আমরা -3 দিয়ে টেস্ট করে দেখি তো। এখানে যদি -3 বসাও তাহলে 3 দুগুণা 6, তাহলে এবার কিন্তু -6, -6 আর -5 কত হয়? -11। এখন রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকার অর্থ কি? এটা একটা অবাস্তব সংখ্যা, তাই না? তার মানে এটাও বাদ, কারণ অবাস্তব সংখ্যা এই পাশে আর এই পাশে একটা বাস্তব সংখ্যা, তো এটা হইল না, তাই না? তার মানে এইটাও বাদ। তাহলে অবশিষ্ট রইল কি? ফাঁকা সেট। তার মানে এটাই आंसर। এই ফাঁকা সেট দ্বারা বুঝে এটার কোনো অ্যাকচুয়ালি সমাধান নাই, ইকুয়েশনটা ভুল। দেন আমরা এই ম্যাথটা খেয়াল করি, x/4 + 3 = x/3 - 2 হলে x এর মান নির্ণয়। এটা তোমরা একটু ভিডিওটা পজ করো, তাহলে আমার কমেন্টে বলে, কিন্তু বোর্ডে আশা করছি পারতে হবে। 3 2 1 পজ। বুম, आंसर কি আসছে? দেখি आंसर কি আসে। তো আমরা এই যে এক জাতীয় রাশিগুলোকে একপাশে নিয়ে ফেলাই। সো x/3 এটার পাশে x/4 কে আনে, কারণ আমরা জানি x/3 x/4 এর চাইতে বড়। আর -2 এই পাশে নিলে কত হবে? +2 হয়ে যাবে। সেখানে +3 আছে, 2 হবে, 3 আর 2 যোগ করলে হয় 5, তাই না? তাহলে আমরা লসাগু কত হবে? 3 4 12, তাই না? এটা কত হবে? 4, তাহলে এটা হবে 4x মাইনাস এটা হবে কি? 3 4 12, তাহলে 3x = 5। এখন আমরা পক্ষান্তর করি, আমরা জানি 5 12 কত হবে ভাইয়া? 60 হবে। আর 4x থেকে 3x গেলে কত থাকবে? x থাকবে। তাহলে এটার आंसर ইজ 60। এটা आंसर হচ্ছে বি নাম্বার 60। ওকে, বুঝতে পারছি এটা কি সবার 60 আসছে না? আশা করি এটা সবারই 60 আসছে। এরপর আমরা চিটাগং বোর্ড 2020 সালের একটা প্রশ্ন সলভ করব। দেখো, সো অভেদ বের করার ইকে আমরা দেখব সূত্র আছে কিনা। দেখো এটা কি a - b হোল স্কয়ারের সূত্রের মতো না? দেখো তো এটা কি a স্কয়ার - 2ab মানে কত? 4, তো 4 দুগুণা 8, 8x প্লাস b স্কয়ার, 4 স্কয়ার কত? 16। তাহলে কিন্তু এটা সূত্র মিলছে, তার মানে এটা অবশ্যই একটা অভেদ। তারপর কি বলছে? এটা একটা সমীকরণ। আমরা জানি একটা অভেদ হলে এটা অবশ্যই একটা সমীকরণ হবে, x এর সকল মানের জন্য সিদ্ধ হয়। যেটা একটা ফর্মুলা, এটা একটা অভেদ, তার মানে সকল মানের জন্য এটা সিদ্ধ হবে। তার মানে এটার आंसर হবে ডি নাম্বার। এটার आंसर হবে ডি নাম্বার। ওকে, এরপর একটা যদি আমরা দেখতে চাই 6 নাম্বার, একটা সমীকরণ বলছে যার কি কি আছে? ঘাত। ঘাত মানে কি? সমীকরণের ঘাত মানে কি? চলকের সর্বোচ্চ পাওয়ার। চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 2 না? তার মানে ঘাত 2, ঠিক আছে। তারপর বলছে x এর সহগের পরম মান 3। x এর সহগের পরম মান মানে কি? x এর সহগ কত? এখানে বাই দ্য ওয়ে x এর সহগ হচ্ছে -3, রাইট? পরম মান মানে কি? এটা শুধু পজিটিভ ভ্যালুটা মানটা। তাহলে -3 কে পরম মান বা মডুলাস দিলে কি আসে? +3 আসে। সো পরম মান 3, এটাও কিন্তু ঠিক আছে। ধ্রুবপদ বলা আছে 5। ধ্রুবপদ কি শুধু 5? না, ধ্রুবপদ হচ্ছে -5, তার মানে এটা কিন্তু ভুল দেয়া আছে। তার মানে এটা শুধু হবে 1 ও 2 নাম্বার। এটা আসছে কিন্তু বরিশাল বোর্ড 2016 সালে। এরকম সোজা সোজা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে, বুঝছো? একটু বেসিক কনসেপ্টগুলো ঠিকঠাক থাকলে তুমি আসলে কোথাও আটকাবে না, ঠিক আছে? নেক্সট টপিক খেয়াল করো, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, মানে এবার আমাদের এক চ্যাপ্টারটাতে এক চলক, তাই না? মানে চলক একটাই থাকবে, বাট দ্বিঘাত মানে কি? এটার ঘাত হয়ে যাবে 2, মানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। যেমন একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কিন্তু আমাদের এখানে দেয়া আছে ax² + bx + c। এই আকৃতিটাকে আমরা বলি আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই আকৃতিটা কি বলি আমরা? আদর্শ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখানে বলা আছে x² + bx + c = 0, যেখানে a b c ধ্রুবক, মানে a b c ধ্রুব সংখ্যা। এখন b আর c এর ভ্যালু 0 হতে পারে, বাট a এর ভ্যালু 0 হবে না। কেন ভাইয়া? দেখো, দ্বিঘাত সমীকরণ হইতে হইলে ওর কিন্তু কি হইতে হবে? x এর পাওয়ার 2 থাকতে হবে, এটা এক্সিস্ট করতে হবে। x² যদি নাই থাকে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখন a এর মান যদি 0 হয়ে যায় তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে তখন এই x² পদটাই থাকবে না। এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তখন এটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ হবে। এজন্যই a এর মানটা 0 হওয়া যাবে না, 0 ব্যতীত যে কোনো কিছু হতে পারবে। ওকে, দেখো, দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ একটি দ্বিমাত্রিক বহুপদী। খেয়াল করো, এটাকে দ্বিমাত্রিক বহুপদী কেন বলা হচ্ছে? কারণ এখানে মাত্রা কত? 2, তাই না? এইজন্য দ্বিমাত্রিক বহুপদী বলা হচ্ছে। আর বহুপদী কেন বুঝতেই পারছো, পদ আছে, তাই না? বহুপদী চ্যাপ্টারটা।
এখন খেয়াল করো, সমীকরণের ডান পক্ষ শূন্য ধরা হয়, অর্থাৎ আমরা একটা পাশকে অবশ্যই কি ধরবো, 0 ধরবো, মানে ওই পাশে যদি কিছু থেকেও থাকে সবকিছুকে এক পাশে নিয়ে আসবো। ওকে, ডান পক্ষে কিছু রাখা যাবে না ডান পাশে। ক্লিয়ার? ওকে, সো আমরা কিছু প্রবলেম দেখি। দেখো, সমাধান করতে বলা আছে আমাদের x + a ডিভাইডেড বাই x - a হোল স্কয়ার মাইনাস 5 * x + a ডিভাইডেড বাই x - a প্লাস 6। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার সরল মনটা কি বলবে, ভাই এটাকে স্কয়ার করি তারপর লসাগু সরল করি, এত কষ্ট করার দরকার নেই। চলো আমরা সহজ উপায় দেখি। দেখো এখানে কি কি আছে, আমি একটু রং বেরঙা দেখি। এটা দেখো, এটা কি x + a, রাইট? এটা এত মোটা, আমার চেয়ে বেশি মোটা x। আর এটা কি x + a x - a, এটাও কিন্তু x + a x - a। তুমি যদি একটু খেয়াল করো, দুইটা কিন্তু সেম জিনিস, তাই না? দুইটা কিন্তু বেসিক্যালি সেম জিনিস। এখন দুইটা বেসিক্যালি সেম জিনিস যদি থাকে, আমার এত বড় জিনিসটা ক্যালকুলেশন করার দরকারটা কি? আমি চালাকি করি, এটাকে ছোট কিছু একটা ধরি, এটাকে ছোট কিছু একটা ধরি, দুইটা তো সেম জিনিস, তাই না? এই সমীকরণের চ্যাপ্টারে দেখবো আমরা অনেক ক্ষেত্রে এরকম বড় বড় জিনিস যদি থাকে, দেখতে যদি একই রকম হয়, কিছু একটা ধরে নেই, তাতে ক্যালকুলেশন করতে ইজি হয়। তাহলে আমরা ফার্স্টে লিখবো, ধরি x + a x - a, এটার ভ্যালু ধরলাম কিছু একটা p ধরলাম, তাহলে প্রদত্ত রাশি কি হবে? তাহলে কিন্তু আমার জিনিসটা ইজি, x + a ডিভাইডেড বাই x - a, এটাকে যদি p ধরছি, তাহলে এটা স্কয়ার থাকলে কি লিখবো আমরা? p স্কয়ার, রাইট? এখানে আছে -5 ইনটু সেম জিনিস, এটা লিখবো -5p আর +6, এটা +6 সমান 0। এখন দেখো, এটা খুব সিম্পল একটা দ্বিঘাত সমীকরণ না? খুবই সিম্পল একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না? আচ্ছা, এটাকে আমরা মিডল টার্ম করে সলভ করি। তোমরা যারা অহিম ভাইয়ের ভিডিও দেখছো, আমার ভিডিওটা আশা করি দেখছো, ক্যালকুলেটর হ্যাকস দিয়ে এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারো ভ্যালুগুলো। ঠিক আছে? সো সলভ করলে এটা কি আসবে? এটা 3 আর 2 আসার কথা, তাই না? দেখি আমরা মিডল টার্ম করি। সো এটা 6 আছে, সো 3 দুগুণা 6, সো 3p - 2p, 3 থেকে 2 = 5 হবে। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করলে ডাইরেক্ট ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তারপর তুমি ব্যাক ক্যালকুলেশন করে মিলাই দিবা। আচ্ছা, ক্যালকুলেটর করে দেখানোটা আমি দেখাই দেব, সমস্যা নেই। তাহলে p কমন না, এখান থেকে কি থাকে? p - 3, এখান থেকে -2 যদি কমন নাও, তাহলে থাকে কি? p - 3 দুগুণা 6, সেটা 3 হবে। তাহলে এখন দেখো, p - 3 কমন নেই, তাহলে কি থাকে? p - 2। তাহলে সুতরাং p এর ভ্যালু কি কি পাচ্ছি আমরা? একটা পাইতেছি 3, একটা পাচ্ছি 2, তাহলে 2, 3, তাই না? তো আমরা কিন্তু সমাধান পাইলাম কি? সমাধান সে p এর মান হচ্ছে 2, 3। তুমি চাইলে এটা হয় p এটা লিখতে পারো, যে হয় অথবা এই পার্টটা করতে পারো, করা উচিত আসলে। হয় p - 3 সমান 0, তাহলে p সমান হবে 3, অথবা এটা কই এত শর্টকাট হাতটা, p সমান, স্কিপ করো, এই পার্টটা তুলে দিই। এখন তোমাকে ক্যালকুলেটর দিয়ে জিনিসটা কেমনে সলভ করবা সেটা তোমাকে বলি। সো ক্যালকুলেটর দিয়ে তুমি দ্বিঘাত সমীকরণটা সলভ করে ফেলবা। সো এটার জন্য মোট 5 3 চাপবা, দেন ভ্যালুগুলো বসাই, আমরা দেখি কি আসে। 1 - 5, মানে সহগগুলো 1 - 5 আর +6। তাহলে ক্যালকুলেটর কিন্তু আমাকে দুইটা মান দিয়ে দিছে। এখন আমি ক্যালকুলেটর দিয়ে দেখি। ক্যালকুলেটর প্রথমটা বলছে x1 = 3, আমার চলকটা কি? p। তাহলে ক্যালকুলেটর আমাকে বলছে p এর মান 3, আবার চাপ দিলে p এর মান আসছে। তো আবারো বলি, এই পার্টটা বোঝার জন্য কিন্তু তোমার ক্যালকুলেটর হ্যাকস দেখতে হবে, কারণ এখান থেকে মানটা কেমনে বের করছে এটা তুমি না জানলে কিন্তু কিছুই বুঝতেছ না। দেখে নিও, ঠিক আছে? আর যদি না দেখে থাকো, পরে দেখো, এই ভিডিওটা শেষ করে আপাতত স্কিপ করে পরে আমি চলে যাই। আমরা ব্যাক ক্যালকুলেশন করব। সেখান থেকে লেখা যাবে কি? p - 3 সমান 0 লেখা যাবে না? যদি এটা এই পাশে নিয়ে আসো, এটা কি লেখা যাবে? p - 2 সমান 0, তাই না? তাহলে এখান থেকে কি হয়? এর উপর লিখবা হয়, এটা লিখবা অথবা। এটা ব্যাক ক্যালকুলেশন করে মিলাবা, চোরার মতো। চোরামি না, এটা আসলে বুদ্ধিমানের কাজ। এখন p - 3 আর p - 2 এর গুণফল হবে 0। এখন ব্যাক ক্যালকুলেশন করে মিলাইতেছি, এখানে যেটা গুণ করো, এটা কি হবে? p স্কয়ার, তারপর হবে -2p, এটা হবে -3p, মাইনাসে মাইনাসে +6 সমান 0। দেখো তো এই লাইনটাই কি এখানে আসছিল না মিডল টার্ম করার পরে, তাই না? সো চালাকি করি, একটু চালাক না হলে দুনিয়াতে টিকা খুব কঠিন, বুঝছো? বাকিটা ব্যাক ক্যালকুলেশন মিলাই দিই। ওকে, তো চোরামি করা তো শিখবা, তাই না? এখন ঠিক আছে, আমরা p এর মান 3 পাইছি, p এর মান 2 পাইছি। ভালো কথা। এখন অনেকে কি করবে, ম্যাথটা এখানে শেষ করে দিবা। ম্যাথটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে শেষ না। সমস্যাটা কি?
ম্যাথে আমরা পি কিন্তু ধরে সলভ করি না, আমাদের কিন্তু পি এর একটা ভ্যালু ছিল, মনে আছে? এটা একটু মার্ক করে দেই। আমরা কিন্তু পি এর একটা মান ধরছিলাম x + a ডিভাইডেড বাই x - a। সো p = যদি 2 হয়, p = 2 হলে আমাদের এটা রাশিটা কি ছিল? p সমান ছিল x + a ডিভাইডেড বাই x - a, এটা সমান হবে 2। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করে নিই। তাহলে x + a সমান r গুণন করলে কি লেখা যাবে? 2x - 2a। তাহলে আমরা এখন x টাকে এই পাশে নিয়ে যাই, 2x থেকে x বাদ গেলে কত থাকবে? x থাকবে, আর a - 2 টা এই পাশে আসলে কত হবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে 2 আর 1 হয়ে যাবে 3a। তারপর p = যখন আমরা 3 পাবো তখন কি হবে? x + a x - a, এটা সমান লেখা যাবে 3। তো আলটিমেটলি দেখো x + a সমান এটা কি লেখা যাবে? 3x - 3a, তাই না? তাহলে এখান থেকে কি করা যাবে বলো তো? সেটা যদি এই পাশে চলে আসে, এটা কত হবে? 2x হবে, আর এই পাশে গেলে হবে 4a। আলটিমেটলি x এর ভ্যালু আমরা কত পাচ্ছি ভাইয়া? x এর ভ্যালু পাচ্ছি আমরা 2a। তাহলে একটা পাইলাম আমরা 2a, একটা পাইলাম আমরা 3a। তো 2a আর 3a হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে? দেন চলো পরের অঙ্কটায় চলে যাই। দেখ কি বলছে যে তুমি 240 টাকায় কতগুলো কলম কিনছো। ঠিক আছে? এখন বলছে যদি ওই টাকা একটা কলম বেশি পেতা, তাহলে প্রতিটা কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। তাহলে সে কতগুলো কলম কিনছে, মানে এখানে কয়টা কলম কিনছে সেটা বের করতে বলছে। কোশ্চেনটা খুবই সোজা। তুমি কতগুলো কলম কিনছো, এখন এগুলো হচ্ছে কত টাকা? টোটাল দাম পড়ছে 240 টাকা। তাহলে আমি ধরে ফেলি ফার্স্টে যে টোটাল কলম কিনছো ধরো x টা, মোট কলম সমান xt। আচ্ছা, এখন বলছে সে যদি ওই টাকায় 240 টা কলম কিনছে, তাই না? x টা কলম কিনছে কত টাকায়? 240 টাকায়। তাহলে একটা কলমের দাম কত? এটা অনেকটা ওই যে বেঞ্চের অঙ্কটার মতো। সুতরাং একটি কলমের দাম একটা কলমের দাম কি হবে? 240 টাকায় কিনছে সে x সংখ্যক কলম। তাহলে একটা কলমের দাম কি হবে? 240 ডিভাইডেড বাই x, তাই না? আচ্ছা, এখন বলছে যদি ওই টাকা মানে কি 240 টাকায় সে খরচ করছে, কিন্তু সে যদি প্রতিটা কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো যদি সে একটা কলম বেশি পাইতো। মানে এখন সে কলম পাইছে x সংখ্যক 240 টাকায়, সে যদি x এর চেয়ে আর একটা কলম বেশি পাইতো, মানে সে যদি x + 1 সংখ্যক কলম পাইতো 240 টাকায়, যদি প্রতিটা কলমের দাম 1 টাকা কম হতো, তাই না? সো এই ক্ষেত্রে দামটা কত হবে? চলো নির্ণয় করি। তাহলে বলি যে x + 1 টি, যদি একটা কলম সে বেশি পাইতো, তার মানে কি টোটাল কলম ছিল x টা, সে যদি একটা কলম বেশি পায় তাহলে কি হবে? x + 1। তাহলে যদি বলি x + 1 টি কলম এর দাম, টাকা কিন্তু সেম, টাকা কিন্তু চেঞ্জ হয় না, তাই না? টাকা কিন্তু সেম। তো এবারও কিন্তু সে 240 টাকাই খরচ করছে, কিন্তু এবার কলম সে একটা বেশি পাইছে। তাহলে দাম কি হবে? 240 ডিভাইডেড বাই x + 1। এটা কি? এটা অ্যাকচুয়ালি টাকা হবে, তাই না? এটা দামের কথা বলছি। জিনিসটা না বুঝলে আরেকবার বলি। সে x সংখ্যক কলম কিনছে 240 টাকা দিয়ে, তাহলে একটা কলমের দাম কত হবে? 240 ডিভাইডেড বাই x। এখন আমরা বলতেছি সে যদি আর একটা কলম বেশি পাইতো তাহলে দামটা কত পড়তো, তাই না? সে একটা কলম বেশি পড়তো, আগে যদি এক্সট্রা কলম পাইতো এখন পাবে x + 1 সংখ্যক কলম, বাট টাকা তো সেম, তার পকেটে তো আর টাকা নেই, 240 টাকাই ছিল। সো 240 ডিভাইডেড বাই x + 1 করলে কি পাবো? ওই যে একটা কলম যদি এক্সট্রা পাইতে হয় সেক্ষেত্রে কলমের দাম কত হবে? দেখো x দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলে যা আসবে, x এর চেয়ে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে যাচ্ছে কম আসবে, তাই না? আচ্ছা, তো দুইটা দাম পাওয়া গেল। এখন একটা শর্ত আছে, যদি ওই টাকায় সে একটা কলম বেশি পেত তবে প্রতিটা কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। মানে এটা হিসাব করলে যে কলমের দামটা আসবে এবং এটা হিসাব করলে যে কলমের দামটা আসবে, দেখো এটা কিন্তু একটা কলমের দামই, তাই না? এটাও কিন্তু একটা কলমের দাম, আর নিচেরটাও কিন্তু, এটা কিন্তু একটা কলমের দাম, এটাও কিন্তু একটা কলমের দাম, তাই না? এখন এই দুইটা দাম সমান না। কেন সমান না? কারণ এখানে যেই দামটা হবে সে যদি গড়ে একটা কলম বেশি পাইতো তাহলে কি হইতো?
1 টাকা করে কম পাই, একটা কলম এই সেম দামে যদি সে একটা কলম বেশি পাইতো তাইলে তার কি হতো, গড়ে 1 টাকা করে কম পড়তো। কোত্থেকে, মানে প্রতিটা কলমে তার 1 টাকা করে কমে আসতো। গড়ে 1 টাকা কম, এই কথাটা কিন্তু একটা স্পেশাল মিনিং আছে। গড়ে 1 টাকা কম পড়ার অর্থ হচ্ছে সে যদি এই সেম টাকা খরচ করে 240 টাকাই খরচ করে সে আর একটা কলম বেশি পাইতো, তাহলে প্রতিটা কলম থেকে তার 1 টাকা করে কম লাগতো। অর্থাৎ এই যে প্রাইসটা আছে এটা তো একটা কলমের প্রাইস, তাই না? সেই প্রাইসটা যদি 1 টাকা আর কমে যাইতো তাহলে কিন্তু সে আর একটা কলম বেশি পেয়ে যেত। তাহলে আমরা শর্তটা কি পাইতেছি, দেখো তো বুঝো কিনা তুমি, দেখো তো বুঝো কিনা, দেখো শর্তটা আমরা বুঝি কিনা দেখি। সো আমরা জানি 240 ডিভাইডেড বাই x, এটা কি একটা কলমের দাম। 240 ডিভাইডেড বাই x প্লাস 1, এটাও কিন্তু একটা কলমেরই দাম, বাট এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি, এখানে দাম কম, এখানে দাম বেশি। দুইটা কিন্তু একটা কলমের দাম। এখন বলতে সে যদি একটা কলম বেশি পাইতো তাহলে গড়ে 1 টাকা করে কম পড়তো। কোথা থেকে, মানে এখানে একটা কলমের দাম 1 টাকা করে কমে যাইতো। আমি যদি এটা থেকে 1 মাইনাস করে দিই তাহলে কি দুটো সমান হয়ে যাবে না? এখন এখানেও যা দাম পড়ছে এখানে তাই দাম পড়ছে, জাস্ট 1 টাকা কমাই দিছি, তাহলে দুটো সমান হয়ে গেল, তাই না? ইজি না জিনিসটা? ওকে, এখন যদি জিনিসটা আমরা সলভ করি সেটা হবে 240 ডিভাইডেড বাই x সমান কি হবে, এটাই পাশে নিয়ে আসে, তাই না? সেটা হবে মাইনাস 240 ডিভাইডেড বাই, আচ্ছা এটা না নিয়ে এটা ক্যালকুলেশন করি, ওয়ানটাই মাইনাস করে দিই, একই তো, পক্ষান্তর না করি, এক লাইন কম করো তোমরা, সমস্যা নেই। তো নিচে x, উপরে হবে 240 মাইনাস x, এখানে হচ্ছে 240 ডিভাইডেড বাই x প্লাস 1। এখন আর গুণন করে ফেলো, সিম্পলি আর গুণন যদি করে ফেলি আমরা কি পাবো, x প্লাস 1 এর সাথে 240 মাইনাস x গুণ করো তাহলে কি হবে 240x, তারপর হবে প্লাস, সরি মাইনাস হবে কারণ এখানে x এর সাথে মাইনাস আছে, সো প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার। এখন 1 এর সাথে গুণ করো তাহলে হবে প্লাস 240 মাইনাস x। ওকে, আর সমানের ওই পাশে কি থাকছে, x এর সাথে 240, তাহলে এটা হবে 240x। তাহলে খেয়াল করো উভয় পক্ষে 240x আসছে, 240x 240x কাটা, আর সব কিছু যদি আমি এক পাশে পাঠিয়ে দিই তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেটা কি হবে x স্কয়ার মাইনাস তার x টা হয়ে যাবে প্লাস x, আর প্লাস 240 হয়ে যাবে মাইনাস 240, আর এই পাশে যদি কিছু নাই তার মানে 0। কি করলেন ভাইয়া, 240x 240x কাটা, এন্ড পুরো রাশিটাকে ওই পাশে পাঠিয়ে দিছি, এই পাশে 0 0, আর x স্কয়ার মাইনাসটা প্লাস হইছে, এই মাইনাস x টা প্লাস x হয়ে গেছে, আর 240 হয়ে গেছে মাইনাস। এখন ক্যালকুলেটর বের করো, সলভ করে ফেলি, চলো। আশা করি দেখার সমীকরণ সলভ করে শিখছো, এত কষ্ট করে ভিডিও দিচ্ছি আমরা, নাই যদি দেখো তাহলে কি কাজ হবে? একটা আসে 15, একটা আসে -16, তো আমরা কিন্তু এখন ব্যাক ক্যালকুলেশন করব। সে x এর মান নিচে থেকে লিখবে, x এর মান আসছে, একটা আসছে 15 আর এটা আসছে কত, -16। -16 গ্রহণযোগ্য না, কারণ কলমের দাম তো কখনো, মানে কলমের সংখ্যা সরি কখনো তো নেগেটিভ হবে। তো ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে x 16 সমান 0, এর উপরে কি লিখব, অথবা এটা কি লিখবা, x 15 সমান 0, এর উপরে লিখবা হয়, তারপর ব্যাক ক্যালকুলেশন করো, এই x 15 x 16 গুণ করো, আরেক লাইন ব্যাক ক্যালকুলেশনটা গুণ করে দাও, কি হবে x স্কয়ার প্লাস 16x মাইনাস 15x প্লাসে মাইনাসে মাইনাস 2, বাস হয়ে গেল। ধরি মাছ না ছুঁই পানি, এটা কি লিখবা, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে সে নরমালি 15টা কলম কিনতে পারতো, যদি গড়ে যদি সে একটা কলম 16টা কলম পাইতো সেক্ষেত্রে কলমের দামটা 1 টাকা কমে যায়। ওকে, ঠিক আছে, তার মানে সে টোটাল 15টা কলম কিনতে পারছে। ওকে, চলো এবার কিছু এমসিকিউ সলভ করা যাক। এখানে কি কি বলা আছে একটু খেয়াল করি। 3x 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু সমীকরণের সাথে তুলনা করলে abc এর মানগুলো আমরা কি কি পাবো।
তাহলে এটাকে ফার্স্ট অফ অল এই ফরম্যাটে নিতে হবে, তাই না? আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ফরম্যাটে আগে নেই। সামনে এটাকে সূত্র ফালাই, এটা হবে a - b হোল স্কয়ার, সেটা হবে a স্কয়ার মানে 9x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার করলে আসে কত 25। হিসাব করো এইটার মান কত, এটা কত, 3 × 6 5 × 6 30, তাই না? ওকে, তাহলে দেখো একটা আসছে x স্কয়ারের সহগ কত 9, সেটা পুরোটাই লিখো, শুধু অ্যানসার আমি করতেছি। দেখো x স্কয়ারের সহগ কত 9, তার মানে a এর ভ্যালু কত 9, bx তাহলে b এর ভ্যালু কত -30 প্লাস c এর ভ্যালু কত 25, সো 9 -30 প্লাস 25, তার মানে आंसर হচ্ছে সি নাম্বারটা। ওকে, পরেরটা দেখি, এটা চিটাগাং বোর্ডে আসছে। কোশ্চেনটা কি, সমাধান নিচের কোনটা। এখন অনেক পণ্ডিত সাহেব কি করে জানো, এটা দিয়ে বসে কেটে দেয়, এটা থাকতেছে 2y = 4p, তার মানে ভাই y এর মান হচ্ছে কত আমার 2 দিয়ে কাটলে 2p, শেষ। ভুল। সমাধানের অঙ্কে কখনো চলককে কাটাকাটি করা যায় না, কারণ আমি চলকের মান নির্ণয় করতেছি। আমি চলকই কেটে দিতে চলকের মান নির্ণয় হবে হবে না, এইটা কিন্তু করা যাবে না। কি করতে হবে দেখো, 2y স্কয়ার আর এই 4py কে এই পাশে নিয়ে আসো, এটা কি হবে -4py = 0। এখানে কাজ করে, এখানে y 2y কমন নাও, তাহলে কি থাকে y - 4p = 0, তাহলে হয় 2y = 0 বা y = 0, আর অথবাতে আমরা কি পাবো, অথবাতে পাবো y - 4p = 0, তার মানে y সমান কি পাচ্ছি, ওইটা তো কমন নেওয়াটা ভুল হয়েছে, এখানে 2p হবে, তাই না? 4p লিখে দিচ্ছি 2p, তাহলে y সমান আসছে 2p, এই কমন 2 কমন নিছে, সো এখান থেকে 2 আসবে, সো 2 × 4, সো 2p থাকছে, ঠিক আছে? সো y এর ভ্যালু 0 আর 2p। তো দেখছো তুমি যদি এভাবে করতে একটা ভ্যালু শুধু 2p আসবে, বাট এখানে কিন্তু 2p ও আসবে, সাথে এটাও একটা ভ্যালু। ওকে, তার মানে এটার आंसर হচ্ছে কত, आंसर হচ্ছে b। পরেরটা দেখো, সেম কাজ, ভুলেও এই কাজ কাটাকাটি করতে যাও না স্যার, এটা কিন্তু ভুল। সবকিছু একপাশে নিয়ে আসলে কি পাবো, y স্কয়ার -√7y = 0। তাহলে এখান থেকে যদি y কমন নাও কি থাকে, y -√7 = 0, তাহলে একটা থাকতেছে y = 0 আর এটা থাকতেছে y √7, তাহলে आंसर কি হবে সি, 0 আর √7। এটা দেখি x এর মান কত, তার মানে কি সমীকরণটা আমাকে সলভ করতে হবে, তাই না? তো চলো সলভ করি। এটা কি হবে, 2x স্কয়ার মাইনাস এটা কত হবে 3 × 6, তাই না? তাহলে 6x, এখানে হচ্ছে x - 3। এখান থেকে আমরা যদি কি কমন যায় বলো তো, কমন না সব একপাশে নিয়ে আসি, সো 2x স্কয়ার, x টা এই পাশে আসলে কত হবে 6x - x প্লাস 3 = 0, তাহলে কি থাকতেছে 2x স্কয়ার -7x প্লাস 3 = 0। এবার স্যার তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরটা বের করো। একটা আসছে x এর মান 3 আর একটা আসছে x এর মান ½ ঠিক আছে। ব্যাক ক্যালকুলেশন করে মিডল টার্ম করবা স্যার। আর যদি তুমি নরমালি মিডল টার্ম করতে না পারো সেই ক্ষেত্রে কি করবা, এই 2 আর 3 গুণ করো, কত হয় 3 × 6। এখন 7 কে 6 এর মাধ্যমে মিলাও, 6 কে 6 সুভাবে মিলাইতে পারো, সেটা হচ্ছে 2x স্কয়ার -6x - x প্লাস 3 = 0। এখন কমন সমান নিয়ে ম্যাথটা করলে দেখবা হাফ আর 3 আসবে, ঠিক আছে। এই প্রসেস করার আসলে অনেক বড় হইছে, তাই না? এখন তো মিডল টার্ম এইভাবে করার দরকার কি, ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ করতেছে এন্ড অ্যালাউ করবে, তাই না? সো ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, এমনি করার চেয়ে ওটা করার টাইম বাঁচবে। ওকে, সিলেট বোর্ডে আসছে এন্ড এই ম্যাথটা দেখো, x = 2 - √3 হলে x স্কয়ারের মান কত, মানে জাস্ট x স্কয়ার করার অর্থ কি, পুরো জিনিসটাকে বর্গ করা। তাহলে বর্গ করি, তাহলে a স্কয়ার মানে 2 স্কয়ারের ভ্যালু 4 - 2ab
প্লাস বি স্কোয়ার মানে √3 কে স্কোয়ার করলে কত আসে 3, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয় স্যার 7, আর 2 দুগুণা 4, তাহলে এটা হবে 4√3। সেটা आंसर হচ্ছে 7 - 4√3। সোজা সোজা অঙ্ক, তাই না? এটা দেখো একটা আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? আয়তক্ষেত্রে সবগুলা বাহুর যোগফল, তাই না? আয়তক্ষেত্রে দুইটা দৈর্ঘ্য আছে, তার মানে দুইটা দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্য হচ্ছে x, তো দুইটা দৈর্ঘ্য মানে 2x। প্রস্থ কয়টা আছে আয়তক্ষেত্রে? দুইটা, দুইটা প্রস্থই কিন্তু সমান, তাহলে এটা যোগফল কি হবে 2y। এই যে পরিসীমা সূত্র বের হয়ে গেল। এই পরিসীমার ভ্যালু দেওয়া আছে 92, তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নেই সেটাকে লেখা যাবে x + y * 2, তাহলে এখান থেকে x + y সমান কি লেখা যাবে 92 কে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো হচ্ছে আমরা 46। আর ক্ষেত্রফলের কথা বলা আছে। ক্ষেত্রফল মানে কি ভাইয়া? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তার মানে x * y, এটার ভ্যালু দেওয়া আছে 504। এখন আমরা বাইর করি, একটা শর্টকাট টাইপ করে দেখাচ্ছি। তাহলে এখানে কি লেখা যাবে? যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে আমাদের x এর মান লাগবে, তাই না? সো 504 / x, সেটা এখানে বসাই দেই, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই। সো x y এর ভ্যালু কত পাইলাম? 504 / x সমান 46। ছোটবেলার কাজ, x স্কয়ার 504 46। এখান থেকে আমরা পাবো x স্কয়ার, x এই পাশে আসলে কত হবে 46x প্লাস 46x এই পাশে আসলে মাইনাস 46x। এখন তুমি এটা ক্যালকুলেটরে বসা দাও, 1 - 46 আর 504 28 আর 18, তো x এর ভ্যালু কত আসছে 28, তাই না? এখন 28 ও আসছে 18 ও আসছে, কথা হচ্ছে কোনটা নিবা, তাই না? তাই না? কোনটা নিবা একটু কমেন্ট করে আমাকে বলো তো। আমরা ধরো ফার্স্টে 28 টা সিলেক্ট করলাম। 28 সিলেক্ট করে আমি যদি এখানে ভ্যালুটা বসাই, আমি যদি x এর ভ্যালু 28 সিলেক্ট করে এখানে বসাই, তাহলে y সমান কি আসে দেখো তো, 504 / 28, তাহলে কত আসবে? কত আসছে? 18 আসছে, তাই না? 18 আসছে না? আবার তুমি যদি 18 ধরো এবং 18 ধরে যদি তুমি বসাও, তাহলে দেখো তো কি আসে, 504 কে 18 দিয়ে ভাগ করো, 28 আসছে, তাই না? এখন এক্ষেত্রে आंसर কোনটা নিবা? অপশনে তো 2800 আছে, 18 আছে, চিন্তা করে বলো তো, পজ করে আমাকে জানাও দেখি। তো তুমি যদি এটার आंसर বের করে থাকো, সো উত্তরটা খুবই অবভিয়াস। হ্যাঁ, তো দুইটার জন্যই কিন্তু হইতেছে, 18 বসাইলে 28 আসে, 28 বসাইলে 18 আসে, তাই না? নরমাল কমন সেন্স খাটা। একটা আয়তক্ষেত্র দেখতে কি রকম হয়? এইরকম একটু এই শেপের হয়, তাই না? আয়তক্ষেত্র দেখতে বেসিক্যালি কি রকম? এরকম হয়, তাই না? অর্থাৎ ইউজুয়ালি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু প্রস্থের চেয়ে বড় থাকে, তাই না? এভাবেই তো থাকে আয়তক্ষেত্রে, আয়তাকার বলার দৈর্ঘ্যটা কিন্তু প্রস্থের চেয়ে বড় থাকে। সো এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটাকে বড়টা বিবেচনা করব, প্রস্থটাকে ছোটটা বিবেচনা করব। সো এই ক্ষেত্রে আমরা आंसर দিব দৈর্ঘ্যটা বড়টা বিবেচনা করে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, চলো আগে। এটা দেখো, আচ্ছা ওই ম্যাথটা কিন্তু তোমার সিকিউ তেও আসে, তো সেম ভাবে সলভ করব। সিকিউ সলভ করব আমরা, বাই দ্য ওয়ে প্যারা নাই। সেটা আছে কি x² - 4 / x² = 0 সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 4। দেখি তো এখানে 4 তো দেখা যাচ্ছে না, চলকের সর্বোচ্চ ঘাত কি আসলেই 4? দেখি আমরা লসাগু নেই, x² গুণ করলে x⁴ হয় -4 সমান 0, তাহলে আমরা পক্ষান্তর করলে পাচ্ছি 0 এর সাথে গুণ হলে তো 0 হয়ে যাবে, এটা x⁴ -4 সমান 0। তো চলকের সর্বোচ্চ ঘাত কত ভাইয়া? 4, তার মানে ঠিক আছে। দুইটা মূল হচ্ছে √2 আর -√2 নাকি √2 আর √2, দেখি মূলগুলা বের করি। তাহলে x⁴ কে কি লেখা যায়? x² 4 টাকে এই পাশে পাঠালে লেখা যাবে 4, রাইট? 4 কে আমি চাইলে কি 2² লিখতে পারবো না? পারবো। সো দুইটা স্কয়ার যদি দুই পাশ থেকে বাদ হয়ে যায়, তাহলে থাকতেছে কি x² = 2, তাহলে x সমান কি লেখা যাবে? প্লাস মাইনাস
√2, তাই না? প্লাস মাইনাস √2 লেখা যাবে। সো একটা প্লাস √2, একটা মাইনাস √2, তাহলে এটা হচ্ছে কারেক্ট आंसर। দুইটা তো প্লাস √2 হবে না, সেটা ভুল। তাহলে आंसर হবে 1 ও 2। ক্লিয়ার? ওকে, আগাই। এই যে আমরা এখন সিকিউ গুলাতে চলে আসছি। দেখো কি বলা আছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 2খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 8 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা, এই ম্যাথটা আমরা করছি। এটা কোথায় আসছে? বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। তো দেখো, মোট ছাত্র সংখ্যা x হলে উভয় ক্ষেত্রে বেঞ্চের সংখ্যা x এর মাধ্যমে প্রকাশ করো। শর্তানুসারে সমীকরণ গঠন করে ছাত্র সংখ্যা নির্ণয় করো। কিছু ছাত্র 6 টাকা ও অন্যরা 2 টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদার পরিমাণ ছাত্র সংখ্যার 4 গুণের সমান হয়। কতজন ছাত্র 6 টাকা এবং কতজন ছাত্র 2 টাকা করে চাঁদা দিয়েছে? ঠিক আছে, তো আমরা ক নাম্বার ম্যাথটা আর খ নাম্বার ম্যাথটা কিন্তু আমরা আগেই করে ফেলছি, তাই না? মানে এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা একটু আগে করছি, সেম অঙ্ক। গ নাম্বারটা একটু ডিফারেন্ট কিছু, তাই না? সো এটা আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, এসিএস ফিজিক্স ক্লাস 6 টু 10 স্টুডেন্টস অফ এসিএস ফিউচার স্কুল ফেসবুক গ্রুপ আছে, এন্ড আমাদের ওয়ান শটের একটা গ্রুপ আছে। তো তুমি এটা কিন্তু চাইলে ক্লাস ওয়ার্ক সিডব্লিউ করে ওখানে পোস্ট করতে পারো। ঠিক আছে, আমি চেক করব কতটুকু শিখলা ক্লাস করার মাঝামাঝি। ঠিক আছে, তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তো প্রথমে বলা আছে প্রতি বেঞ্চে 5 জন করে বসতে 2 জন 2টা বেঞ্চ খালি থাকে। এখন বলছে মোট ছাত্র সংখ্যা যদি x হয় তাহলে উভয় ক্ষেত্রে বেঞ্চের সংখ্যা x এর মাধ্যমে প্রকাশ করো। উভয় ক্ষেত্র কোনটা? প্রথম ক্ষেত্র হচ্ছে 5 জন করে ছাত্র বসলে 2টা বেঞ্চ খালি থাকবে, তাহলে বেঞ্চ সংখ্যা কি হবে প্রথম ক্ষেত্রে, তাই না? প্রথম ক্ষেত্রে বেঞ্চ সংখ্যা কি হবে? প্রতিটা বেঞ্চ, তাই না? বেঞ্চের সংখ্যা কি ধরতে বলছে? বেঞ্চের সংখ্যা x এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, সো বলছে প্রতি বেঞ্চে আমরা 5 জন করে ছাত্র বসাবো। ঠিক আছে, ঠিক আছে। সো আমাদের বেঞ্চ টোটাল কয়টা আছে এবং এই সংখ্যাটা হচ্ছে আমরা প্রতিটা বেঞ্চে কয়জন করে বসাবো? 5 জন করে। আমার টোটাল ছাত্র আছে x জন, তাই না? সো প্রতিটা বেঞ্চে 5 জন মানে কি x ডিভাইডেড বাই 5, তাই না? এটা শিখছি আমরা একটু আগেই শিখছি। সো এটা যদি বসাই তাহলে কিন্তু বেঞ্চগুলো ফিল আপ হইলো, হওয়ার পরে 2টা বেঞ্চ খালি থাকবে, তাই না? তাহলে এখানে x/5 টোটাল বেঞ্চ সংখ্যা, তার সাথে আর 2টা খালি মানে কি আরো 2টা বেঞ্চ অ্যাড হবে, তাই না? তাহলে বেঞ্চ হবে এতটুকু। আবার দ্বিতীয় ক্ষেত্রে বেঞ্চ কয়টা হবে? চলো হিসাব করি। দেখো কি বলছে, প্রতি বেঞ্চে 4 জন বসাবো, তার মানে কি x ডিভাইডেড বাই কত হবে? টোটাল ছাত্রকে আমি 4 দিয়ে ভাগ দেব, মানে প্রতি বেঞ্চে আমি 4 জন করে বসাবো। 8 জন ছাত্রের কি করতে হয়? দাঁড়ায় থাকতে হয় না, মানে 8টা ছাত্র ক্লাসের বাইরে চলে যায়, তাই না? ছাত্র কি 8 জন কমে গেল না? সো x মাইনাস কি করব? 8 করব। সো এই হচ্ছে আমার ক নাম্বারের সলিউশন। ওকে, ক্লিয়ার? সেম ম্যাথ, আগের ম্যাথটার মতই, পুরো আগের ম্যাথটার মতো। শর্তানুসারে সমীকরণ গঠন করে ছাত্র সংখ্যা নির্ণয় করো। এখন আমরা ক হতে কি কি পাইছি? ক হতে যেটাই পাইছি, বেঞ্চ সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না, বেঞ্চ তো সেমই ছিল, তাই না? আমরা স্টুডেন্ট সংখ্যা কম বেশি করছি। তো একবার x/5 + 2, আরেকবার কি আসছে x - 8/4। আচ্ছা ভাইয়া, দুইটাকে সমান লিখলেন কেন? কারণ এটাও একটা বেঞ্চের সংখ্যা, এটাও কিন্তু বেঞ্চের সংখ্যা। কথা হচ্ছে এখানে যতটা বেঞ্চ আছে এখানে ততটা বেঞ্চ আছে, জাস্ট এখানে পার্থক্য কি, একটা বেঞ্চে আমরা 5 জন করে বসাইছি, তারপর 2টা ফাঁকা রয়ে গেছে। আবার এখানে আমরা প্রতি বেঞ্চে কয়জন করে বসাইছি? 4 জন করে বসাইছি, কিন্তু 8 জন ছাত্র এক্সট্রা হয়ে গেছে, শুধু আমরা বের করে দিচ্ছি। আরে বের করে দিলাম বেচারা। ইসিএস ফিউচার স্কুল আবার এরকম নাই, বুঝছো? ছাত্র বেশি হলে আমাদেরকে নিয়ে ফেলে, মানে অনলাইনে সবাই এটা করতে পারে, ফ্রিতেও করতে পারে। ওকে, চলো তাহলে এখানে কি হবে দেখো, লসাগু 5, এটা কত হবে? x + 5 * 2 = 10, এই পাশে x - 8 ডিভাইডেড বাই 4, সেটা কত হবে? 4x + 10 সমান 5x - 40। তাহলে আমরা হিসাব করি, x থেকে 4টা গেলে কত হবে? একটা x থাকবে, আর এটা কত হবে? 50।
তাই না? তাহলে টোটাল ছাত্র আছে কতজন? 50 জন ছাত্র আছে আমাদের টোটাল ক্লাসের মধ্যে। ওকে ডান। আমাদের টোটাল 50 জন ছাত্র ক্লাসে। ওকে, তো খ নাম্বার কোশ্চেনে বলছে সমীকরণ গঠন করে ছাত্র সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, আমরা ক হতে কি কি পাইছি? যেটা একটা বেঞ্চ সংখ্যা, এটা বেঞ্চ সংখ্যা। বেঞ্চ নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, স্টুডেন্টের নাম্বার চেঞ্জ হয়েছে। কিভাবে? একবার আমরা বেঞ্চগুলোতে 5 জন করে বসাইছি, 2 জন এক্সট্রা রয়ে, দুইটা বেঞ্চ এক্সট্রা রয়ে গেছে, কিন্তু আমরা যখন 4 জন করে বসাই 8 জন ছাত্রকে বের করে দিতে হয়েছে, তাই না? আরে বেচারাদের বের করে দিলাম। তো দেখো এখানে যত সংখ্যক বেঞ্চ, এখানে তত সংখ্যকই বেঞ্চ, স্টুডেন্টের হেরফের হয়েছে। 5 জন করে বসালে দুইটা বেঞ্চ ফাঁকা রয়ে গেছে, 4 জন করে বসালে 8 জন বাড়তি, তো 8 জন করে বের করে দিচ্ছি। এসএস ফিচারস গুলো আবার এসব নাই, বুঝছো? আমরা কিন্তু বের করে দেই না, সবাইকে কিন্তু ফ্রিতে পড়াচ্ছি, একদম 100 পড়াচ্ছি, তাই না? কি বলো? ফ্রিতে পড়াচ্ছি, স্টুডেন্টকে বের করে দিচ্ছি না, ক্লাসে রাখতেছি, কিন্তু এখানে টিচারটা খারাপ, বের করে দিচ্ছি। তো চলো হিসাব করি, এটা লসাগু কি হবে? x + 10 divided by 5 equals x minus 8/4, তাহলে আমরা আর গুণন করি, এটা কত হবে? 4x plus 40, 4 × 10 = 40, তাই না? আর এই পাশে হবে 5x minus 5 × 8 = 40, 40 কত হবে? 80। 5x থেকে 4x গেলে কত থাকে? x, তাহলে x সমান কত জন? 80 জন, তাই না? তাহলে 80 divided by 16, এখানে দেখো, এখানে যদি তুমি 80 বসাও সমীকরণে কত হয়? 80 divided by 5 16 আর 2 যোগ করলে 18, এখানে 80 বসাও, 80 থেকে 8 মাইনাস করলে 72 divided by 4 যদি করো 18, কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়ে গেল 18 দিয়ে। ম্যাথ কিন্তু মানটা বসাই তুমি যা দেখতে পারো তোমার ম্যাথ হইছে কিনা। তার মানে টোটাল ছাত্র আছে কতজন ভাইয়া? 80 জন ছাত্র আছে টোটাল। ওকে, লাস্ট পয়েন্টটা দেখো, কিছু ছাত্র 6 টাকা এবং অন্যরা 2 টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদার পরিমাণ ছাত্র সংখ্যার 4 গুণের সমান হয়। ঠিক আছে, সো কয়েকজন দিছে 6 টাকা, কয়েকজন দিছে 2 টাকা, মোট চাঁদার পরিমাণ ছাত্র সংখ্যার 4 গুণ হয়ে গেছে। তাহলে আমরা মোট চাঁদাটা বের করে ফেলতে পারবো না? আচ্ছা, আমি কিন্তু অনেক কিছু তুলতেছি না, হ্যাঁ, যেহেতু ওয়ান শট একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, তো দে আছে তোমরা একটু তুলে নিও। বুঝতেছ, আমাদের প্রবলেম যত তাড়াতাড়ি সলভ করবো তত আমাদের জন্য ভালো, তাই না? নিজেরা প্র্যাকটিস করার সময় পাবো সবচেয়ে বেশি। সো মোট ছাত্র সংখ্যা আমরা কত পাইছিলাম? আমরা পাইছি 80 জন ছাত্র। ছাত্র সংখ্যা 4 গুণ চাঁদা উঠছে, তাহলে চাঁদা কত হবে? ছাত্র সংখ্যা ছিল 80, তার সাথে 4 গুণ হবে, তাহলে 4 × 8 = 32, তার মানে 320 টাকা চাঁদা উঠছে। এখন কোশ্চেনটা হচ্ছে কতজন ছাত্র 6 টাকা করে চাঁদা দিছে, কতজন ছাত্র 2 টাকা করে চাঁদা দিছে, তাই না? ঠিক আছে, তো আমরা যদি দেখি মোট চাঁদার পরিমাণ কিন্তু আমরা বের করছি। এখন কিছু জন ছাত্র x টাকা দিছে, আমরা লিখি যে ধরি p সংখ্যক ছাত্র কত টাকা চাঁদা দেয়? 6 টাকা দেয়, 6 টাকা দেয়। আচ্ছা চিন্তা করো, টোটাল ছাত্র তো আমি জানি টোটাল ছাত্র হচ্ছে 80 জন। 80 জনের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, একটা হচ্ছে বড় লোক, একটা হচ্ছে একটু কম বড় লোক। আর তো যাদের মনটা বড় লোক হওয়া লাগে না, আসলে মনটা বড় হওয়া লাগে, মন যার বড় সে এমনি টাকা বেশি দিবে। আচ্ছা, যাদের মন একটু বড়, ওরা 6 টাকা করে দিচ্ছে, তাই না? সো দুইটা গ্রুপ হইছে, একটা গ্রুপ 6 টাকা দিছে, একটা গ্রুপ 2 টাকা দিছে। তো যেই গ্রুপ 6 টাকা করে দিছে ওদের তো আমরা ধরে ফেলছি ওরা হচ্ছে p সংখ্যক, তাহলে অবশিষ্ট যারা বাদ বাকি ওরাই 2 টাকা করে দিছে, তাই না? তাহলে 2 টাকা করে কারা দিচ্ছে? সুতরাং 2 টাকা দেয়, টোটাল তো 80 জন, তাই না? সো 80 জন থেকে যাদের মন বড় তাদেরকে যদি আমি মাইনাস করে দেই, তাহলে তো আমি যারা 2 টাকা দেয় তাদেরকে পেয়ে গেলাম, তাই না? পেয়ে গেলাম না? আচ্ছা, এখন আমরা কিন্তু মোট চাঁদার পরিমাণ তো আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি না যে শর্ত মতে মোট চাঁদা কত? 320 টাকা, তাই না? এখন p সংখ্যক ছাত্র কত টাকা করে দিচ্ছে? 6 টাকা করে দিচ্ছে, তাহলে টোটাল টাকা কত দিবে তারা? 6 × p, তাই না? এবং আরো ছাত্র 2 টাকা করে দিচ্ছে, 2 × 80 - p। এখন এই দুইটা পরিমাণ চাঁদা যোগ করে 320 টাকা হয়েছে। 6 টাকা করে দিচ্ছে p সংখ্যক ছাত্র, 2 টাকা করে দিচ্ছে বাকি ছাত্র 80 - p সংখ্যক ছাত্র। আমরা যদি ক্যালকুলেশন করি 6p প্লাস এটা কত 8 × 16 মানে 160
মাইনাস 2p সমান 320, তাহলে এখান থেকে কত আসবে 4p সমান 160, তাহলে এখান থেকে p সমান কত আসবে 4 4 আর 16, তাই না? তাহলে এটা আসছে 40। ঠিক আছে, মানে 40 জন ছাত্র 6 টাকা করে চাঁদা দিচ্ছে, তাই না? তাহলে 2 টাকা করে কারা দিচ্ছে? 2 টাকা করে দিচ্ছে কারা? 2 টাকা করে দিচ্ছে কারা? 80 মাইনাস p, তাই না? তাহলে 80 মাইনাস 40 করলে কত আসতেছে? 40 জনই আসতেছে। মানে ক্লাসটা সমান দুই ভাগে ভাগ হইছে, দুই ভাগ এক ভাগ দিছে 6 টাকা করে, এক ভাগ দিছে 2 টাকা করে। আমরা মিলাই দেখি, আমরা 6 * 40 করে দেখি কত আসে। 240 টাকা প্লাস আমরা 2 * কত করব? 80 থেকে আবার 40ই করব, তাই না? দেখো 320 টাকায় আসতেছে। সো একটু ব্যাক ক্যালকুলেশন করে মিলাই দেখবা, না মানগুলা বসাই দিই আসলে হচ্ছে কিনা। ওকে, সো সিকিউটা সোজা ছিল। হিসাব থেকে না বোর্ডে এমসিকিউ আসে, সিকিউ খুব একটা আসে না। এই কোশ্চেনটার মধ্যে কি আছে? একটা স্টিমারে টোটাল যাত্রী আছে কতজন বলছে? 376 জন। কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়ার দ্বিগুণ। আচ্ছা, একটা স্টিমারের মধ্যে দুই টাইপের সিট থাকে, বুঝছো? কেবিন থাকে, যারা বরিশালের আছে তারা ভালো জানবে, বরিশাল চাঁদপুরে এটা কেবিন থাকে, মানে দুই টাইপের সিটিং আছে। একটা কেবিন থাকে যেটা আর কি একটু মানে একটু বড় সরো আর কি, আর রুম টাইপের, আর ডেক হচ্ছে এখানে একসাথে অনেকজন মানুষ থাকে, বাসের মতো কাইন্ড অফ ব্যাপারটা। সো এখন বলছে যে ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা, আবার বলা আছে কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া দ্বিগুণ। তো ডেকের যদি 60 টাকা হয়, এটা দ্বিগুণ কত? 120 টাকা। 120 টাকা হচ্ছে কেবিনের ভাড়া। এখন মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 27120 টাকা। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি, আর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে প্রদত্ত সংখ্যা থেকে তা 27 বেশি। এখন বলছে ডেকের যাত্রীর সংখ্যা x ধরে সমীকরণ নির্ণয় করো। চলো আমরা প্রথম পার্টটা করি। তো ডেকের যাত্রীর সংখ্যা যদি x হয়, তাহলে আমরা সমীকরণটা কি বানাইতে পারবো? ডেকের যাত্রীর সংখ্যা x হলে কেবিনের যাত্রীর সংখ্যা কত বলো তো? কেবিনের যাত্রী, কেবিন যাত্রী কতজন থাকতেছে? তাহলে যাত্রী বানার মান দিদিটা, তাই না? হ্যাঁ, আচ্ছা। সো তখন কেবিনের যাত্রী সংখ্যা থাকবে কতজন? কেবিনের যাত্রী সংখ্যা থাকবে কত? দেখো, এমনি ডেকে যাত্রী আছে 376 জন, তাই না? তাহলে সরি, মোট যাত্রী আছে 376 জন, ডেকে আমরা যাত্রী ধরছি x জন, তাহলে যারা ডেকে যায় নাই তারাই তো কেবিনে গেছে, তাই না? সো 376 থেকে আমি যদি ডেকের যাত্রী সংখ্যা মাইনাস করে দেই, তাহলে কিন্তু সেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি কেবিনের যাত্রী, তাই না? ঠিক আছে, এখন আমরা জানি যে ডেকের ভাড়া কত? ডেকের ভাড়া দেওয়া আছে কত ভাই? 60 টাকা। আবার কেবিনের ভাড়া কত দেওয়া? কেবিনের ভাড়া দেওয়া কত? আর ডেকের ভাড়ার দ্বিগুণ, তাই না? বলা আছে ওই যে দেখ। সো এটা কত হবে? 60 * 2 বা এটা হচ্ছে 120 টাকা। এখন আমরা সমীকরণটা বানাই। দেখো কি বলছে যে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 27120 টাকা। তাহলে চিন্তা করো ডেকের যাত্রী কতজন? ডেকের যাত্রী হইছে x জন। x জন কত টাকা করে ভাড়া দিছে? 60 টাকা করে ভাড়া দিছে। তাহলে 60x, তাই না? তাহলে 60x। আচ্ছা, এর সাথে কেবিনের ভাড়াটা যদি যোগ করি, কেবিনে ভাড়া হচ্ছে 120 টাকা, আর যাত্রী কতজন? 376 মাইনাস x জন, তাই না? ওকে, আচ্ছা পাইলাম। এন্ড ফাইনালি কি বলছে যে এই টোটাল যাত্রী পাওয়া গেলে এবং মোটর ভাড়া আসছে হচ্ছে 27120 টাকা। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু x বের হবে, এবং ডেকের যাত্রীর সংখ্যাটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করি। 60x প্লাস 120 এর সাথে 376 গুণ করে দেখি, 120 * 376, এটা আসছে 45120 মাইনাস এটা হবে 120x, আর এই পুরো সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কত হবে? -27120, এটা সমান থাকতেছে 0। তাহলে দেখো
এটা থেকে এটা মাইনাস হবে, তাই না? সো এই সংখ্যাটা থেকে আমরা যদি 27120 মাইনাস দিই, আমাদের থাকে হচ্ছে একদম বরাবর 18000। আর দেখো -120 এর সাথে +60 যোগ করলে কত থাকে? -60। আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে কত? +60x, তাই না? মানে এই যে -120 আর 60 হিসাব করলে -60 আসে, এটা পক্ষান্তর করলে +60। তাহলে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে x এর ভ্যালুটা আমরা পেয়ে যাব কত? x এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 300। অর্থাৎ ডেকে টোটাল 300 জন মানুষ যাত্রা করেছে। ডেকে টোটাল 300 জন যাত্রা করছে। টোটাল যাত্রী 376 জন, তাহলে কেবিনে কতজন যাত্রা করছে? 376 থেকে 300 বাদ দিলে কত থাকে? 76 জন, তাই না? ও আচ্ছা, আমরা কি কর পর খ একই ম্যাথে করে ফেলতে? আচ্ছা, খ এর কোশ্চেনটা কি? খ হচ্ছে কেবিনে প্রাপ্ত ভাড়া, ঠিক আছে, আচ্ছা একবারে করে ফেলব। আচ্ছা, সো ক এর आंसर হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ক এর आंसर। আর এরপরে হচ্ছে এটা লিখবা ক হতে পাই, তারপর এখান থেকে বাকিটুকু করবা, ঠিক আছে। তো কেবিনে যাত্রী হচ্ছে 76 জন, তাহলে কেবিনে টোটাল ভাড়া কত হবে? 76 জন, আর ভাড়ার পরিমাণ কত? 76 জন কত টাকা করে দিছে? কেবিনে দিছে কিন্তু 120 টাকা করে, ডেকে দিছে 60 টাকা। তাহলে 76 ইনটু 120, তাহলে আসে 9120 টাকা। তার মানে 76 জন 9120 টাকা ভাড়া দিছে, আর বাকি 300 জন যদি 60 টাকা করে ভাড়া দেয়, আসে 18000 টাকা। এটার সাথে 9120 যদি যোগ করো, তাহলে আসবে 27120 টাকা। এভাবে ক্যালকুলেশন করে অঙ্ক মিলিয়ে দেখবা হচ্ছে কিনা। ওকে, সো এই হচ্ছে আমাদের ক নাম্বার আর খ নাম্বার ম্যাথ। গ নাম্বার বলছে সংখ্যাটা নির্ণয় করো। আচ্ছা, কি কি ডাটা আছে খেয়াল করো। কেবিনের যাত্রীর সংখ্যা, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা আমরা খ হতে সেটা কত পাইছি? কেবিনের যাত্রী সংখ্যা পাইছি আমরা 76, তাই না? একটা নাম্বার 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, তাহলে আমরা ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি বলতো? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে একটা একক স্থানীয় অঙ্ক থাকবে, একটা দশক স্থানীয় অঙ্ক থাকবে। আচ্ছা, একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখি, ধরো 36। আচ্ছা, এখানে অঙ্কগুলা কি আছে? 3 আর 6, তাই না? এখন একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন কিভাবে হয়? এটাকে বলি আমরা একক স্থানীয় অঙ্ক, আর বাম দিকে বলি এটা দশক স্থানীয় অঙ্ক। তো সংখ্যাটা আসলে গঠন হয় একক স্থানীয় অঙ্ক মানে এটার সাথে 1 গুণ হবে, আর প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয়? 10 গুণ হয়, তাই না? তাহলে দেখো 3 10 30 আর 6, তাহলে এটা হয়ে যায় আমার 36, তাই না? সো অঙ্ক যদি জানো, তুমি কিন্তু সংখ্যাটা বের করতে পারবা, একক আর দশক কিভাবে সিস্টেমটা অ্যাপ্লাই করে। তা আমরা ফার্স্টে ধরি 2 অঙ্ক বিশিষ্ট যে একটা সংখ্যার কথা বলছে, সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত? আমরা ধরি যে একক স্থানীয় অঙ্ক, এটা ধরলাম আমরা x, আর আমরা ধরি দশক স্থানীয় অঙ্ক, এটাকে ধরলাম আমরা y। তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা কি হবে দেখো তো। আমরা জানি একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয়? 1 গুণ হয়। দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়। তাহলে থাকতেছে কি? 10y + x। এই হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর দশক স্থানীয় অঙ্ক হিসাব করে আমরা সংখ্যাটা বের করলাম 10y + x। ঠিক আছে ভাইয়া, খুবই ভালো কথা, আমরা সংখ্যাটা পেয়ে গেছি। এখন আমরা শর্তগুলো অনুযায়ী ম্যাথটা দেখি সমাধান করার ট্রাই করি, তাই না? চলো, তো আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। কেবিনের যে যাত্রী সংখ্যা, এই যে 76, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি। মানে এই যে 76 নাম্বারটা, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল থেকে কত বেশি? অঙ্কদ্বয়ের যোগফল, অঙ্কগুলা কিন্তু x আর y। যখন এটা দিয়ে সংখ্যা বানাইছি, তখন দশকের সাথে 10 গুণ হইছে, এককের সাথে 1 গুণ হইছে, বাট অঙ্কগুলা কিন্তু x আর y, তাই না? সো কি বলছে যে এই 76 সংখ্যাটা এই অঙ্কদ্বয়ের যোগফলের চেয়ে কত বেশি? 61 বেশি। তাহলে এদের যদি সমান হইতে হয়, ঝামেলাটা কি বলেছি? 76 সংখ্যাটা এই অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি। তো আমি যদি ভাই 76 থেকে আমি যদি 61 মাইনাস করে দেই, তাহলে তো হয়ে গেল। যেহেতু 76 এই অঙ্কদ্বয়ের যোগফল থেকে 61 বেশি, তাই আমি 76 থেকে 61 মাইনাস করলে তো এরা সমান হয়ে যাবে না? তাহলে এটাই কিন্তু আমাদের শর্ত। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? x + y এর একটা ভ্যালু পাবো। x + y সমান কত পাবো? 50। হ্যাঁ, 50। সো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব। এরপরে কি বলছে?
যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, স্থান বিনিময় মানে কি, দশক স্থানীয় হয়ে যাবে একক, একক স্থানীয় হয়ে যাবে দশক, তাই না? তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটা কি হবে? স্থান বিনিময় করলে সংখ্যাটা কি হবে? স্থান বিনিময় হলে সংখ্যাটা কি হবে? তখন এটা 10y প্লাস x আছে, এটা হবে 10x প্লাস y, তাই না? এই তো ডিফারেন্স, আর কিছু হবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা যেটা হচ্ছে এটা, প্রাপ্ত সংখ্যা থেকে 27 বেশি, তাই না? মানে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে আমার যে আগের সংখ্যাটা আছে তার থেকে কি হয়, এটা প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি হয়ে যায়। মানে এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 27 হয়, 27 বেশি হয়ে যায়। তার মানে এইটার আগের সংখ্যাটা সমান হইতো, কখন সমান হইতো বলো তো? চিন্তা করো তো, আবারও আমরা চেষ্টা করি, বাট তুমি কমেন্টে আনসারটা দিয়ে দাও, পজ করো। দেখো বলছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা, যেটা আমরা বের করতেছি, প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি। মানে এই সংখ্যাটার যে 27 বেশি আছে, তো যদি আমি সমান করতে চাই এটা থেকে কি করব, 27 কমাই দিব, দিলাম কমাই। আচ্ছা, তো 27 কমাই দেওয়ার পরে এখন যে দুটো সংখ্যা সমান হয়ে গেল। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা মান বের করে রাখি, দেখো তো এখানে আমরা x সমান কি বলতে পারি, 15 মাইনাস y, তাই না? তো আমরা দেখি সংখ্যাটা কি হইতেছে, x এর মান পাইছি 15 মাইনাস y, আমরা 15 মাইনাস y যদি এখানে বসায় দেই, প্লাস y মাইনাস 27 সমান 10y, x এর ভ্যালু কি পাইলাম, 15 মাইনাস y। তাহলে দেখো আমরা যদি হিসাব করি এটা কত আসে, 150 মাইনাস 10y প্লাস y মাইনাস 27 ইকুয়াল টু 10y প্লাস 15। আচ্ছা, 10y থেকে একটা y কাটা গেলে কত থাকে, 9টা থাকে, তাই না? তাহলে 9y প্লাস 15। এখন ভাই বাকিটা ক্যালকুলেশন ছাড়া কিছুই না, খেয়াল করো। তুমি যদি এই 10y থেকে একটা y যোগ করো কত হবে, মাইনাস 9y, তাহলে ওই পাশে গেলে কত হবে, প্লাস 9y। সেখানে অলরেডি একটা 9y আছে, আর এই মাইনাস 9y এই পাশে গিয়ে হবে প্লাস 9y। সো আলটিমেটলি এটা কত হয়ে যাবে, আলটিমেটলি এটা কিন্তু 9 আর 9 18y হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমাদের 18। বাকিটা হিসাব করি, এগুলো তো সব ওই পাশে, তাই না? তাহলে এগুলো এই পাশে আসবে। 150 থেকে 27 বিয়োগ করি, পাইলাম 123। এই 15টা যখন এই পাশে আসবে মাইনাস হয়ে যাবে, তাই না? তো আমরা আরো মাইনাস 15 করলে আমরা পাবো 108। তাহলে আমরা যদি 108 কে 18 দিয়ে এবার ভাগ করি তাহলে পাবো হচ্ছে 6। তার মানে y এর ভ্যালু আমরা কত পাইলাম, 6 পাইলাম। y এর ভ্যালু আমরা কত পাইলাম, 6 পাইলাম, তাই না? y এর ভ্যালু এখানে 6 যদি বসায় দেই, y এর ভ্যালু 6 যদি আমরা এটাকে না দিয়ে আমরা এটাকে এক নং সমীকরণ, ঠিক আছে, এইটার এক নং সমীকরণ ধরি, তাহলে y এর ভ্যালু 6 যদি বসাই তাহলে x এর ভ্যালু কি আসবে, y এর ভ্যালুটা আমরা এক নং সমীকরণে বসাই, তাহলে এটা ছিল কি x প্লাস y সমান 15। সো x সমান কি আসছে, 15 মাইনাস y। সো y এর ভ্যালু কি পাইছিলাম আমরা, 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত, 9, তাই না? তাহলে আমাদের খেয়াল করো, একক স্থানীয় অঙ্ক আসতেছে 9, দশক স্থানীয় অঙ্ক আসতেছে কত, 6, তাই না? তাহলে সংখ্যাটা কত হইল, সংখ্যাটা কত হইল আমাদের, এখানে বসাও 10y মানে 60 আর x কত হইল 9, তাহলে 60 আর 9 যোগ করলে কত হয়, 69। তাহলে সুতরাং সংখ্যাটি দেখো সংখ্যাটা কি ছিল, 10y প্লাস x, তাহলে 10 ইনটু 6 প্লাস x এর ভ্যালু কত, 9। সো এটা আসতেছে 69। এখন আমরা মিলাই শর্তের সাথে, একটা একক স্থানীয় অঙ্ক 6, দশক স্থানীয় অঙ্ক 9, তাই না? তাই তো, একক স্থানীয় 9, দশক 6। আচ্ছা ঠিক আছে,
9 আর 6 যোগ করলে কত হয়? 15 হয় না? তাহলে কিন্তু এটা মিলছে। আবার হিসাব করি, সংখ্যাগুলো স্থান বিনিময় করলে কত হবে? 6 আর 9 স্থান বিনিময় করলে 96 হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে 96 স্থান বিনিময় করলে। আমরা 96 থেকে যদি 27 বাদ দেই তাহলে কিন্তু আমরা 69 পাচ্ছি। তাহলে দুইটা শর্তের মধ্যে বসাইলেই কিন্তু আমার ম্যাথটা মিলতেছে। তার মানে আমার ম্যাথটা ঠিক আছে। এভাবে তুমি ক্রস চেক করে পরীক্ষার হলে কনফার্ম হতে পারবা যে আসলে তোমার অঙ্ক ঠিক আছে কি। ওকে, তো হইল, আমার সংখ্যাটা পাওয়া গেল 69। সো এটা আমাদের লাস্ট সিকিউ। এটা কি বলা আছে দেখো, একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার। দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকে, মানে 192ই থাকবে। এর ভেতরে সমান চওড়া একটি রাস্তা আছে। ভিতরে মানে বাগানটার ভিতরে সমান চওড়া একটা, চওড়া মানে কি পুরুত্ব, রাস্তাটা কতটুকু লম্বা, ওয়াইড আর কি, ভিতরে সমান চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, এখন কোশ্চেনটা দেখো, উপরে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। চলো আমরা একটা সমীকরণ গঠন করে ফেলি। কি বলা আছে, একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল আছে আমাদের 192 বর্গমিটার। সো বাগানে কি থাকে, যেহেতু আয়তাকার বাগান দৈর্ঘ্য আর প্রস্থ ডিফারেন্ট হবে, সো আমরা ধরলাম এটার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে ধরলাম x মিটার, প্রস্থ ধরলাম হচ্ছে আমরা ধরো y মিটার। এখন বলছে দৈর্ঘ্য 4 মিটার কমাবো, প্রস্থ 4 মিটার বাড়াবো। আচ্ছা ওটা পরে, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে ক্ষেত্রফলটা কি হবে, x y বা xy, এটার ভ্যালু কত আসবে? ক্ষেত্রফল 192। ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আচ্ছা বলছে ভিতরে সমান চওড়া একটা, আচ্ছা এটা তো লাগতেছে না। বলছে যে এর দৈর্ঘ্য 4 মিটার কমাবো, মানে x থেকে 4 কমাবো, আবার প্রস্থ 4 মিটার বাড়াবো, মানে y থেকে 4 বাড়াবো। তাহলে আমরা লিখবো নতুন ক্ষেত্রফল, আচ্ছা নতুন না পুরোটাই লিখি। দেখো দৈর্ঘ্য 4 মিটার কমালে, আচ্ছা এই মিটারটা বাংলায় লেখা উচিত, ইংলিশে লেখা, ইংলিশে কেন লিখব? 4 মিটার যদি দৈর্ঘ্য কমাও, ছিল কত x, তাহলে এখন এটা কত হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে x - 4 মিটার, তাই না? আবার প্রস্থ যদি 4 মিটার বাড়াও, প্রস্থ যদি 4 মিটার বাড়াও তাহলে এটা কত হবে? y + 4 মিটার, তাই না? তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল অপরিবর্তিত থাকার অর্থ হচ্ছে এটা 192ই থাকবে, অর্থাৎ x + 4 y, সরি x - 4, তাই না, y + 4, এইটার ভ্যালু কিন্তু 192ই থেকে যাবে। এটাকে আমরা দিব 2, এইটাকে আমরা দিব 1 নাম্বার সমীকরণ। ওকে 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 ডান। সো আমাদের সমীকরণ কিন্তু গঠন হয়ে গেল, ক্ষেত্রফলের মাধ্যমে আমরা কিন্তু বের করব। ওকে ডান, আশা করি এটা তুলে ফেলছো, সরে গেলাম। এরপরে কি বলছে, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা ইকুয়েশন দুইটা পাইছি, আমরা লিখব ক হতে। ক হতে আমরা কি কি পাইছি বলতো? ক হতে পাইছি আমরা একটা পাইছি xy, এটা সমান পাইছি কত? 192। তাহলে এখান থেকে আমরা y সমান কি লিখতে পারি? 192 / x, এটাকে আমরা এক নং সমীকরণ দেই। আমরা আরেকটা সমীকরণ কি পাইছি? আরেকটা সমীকরণ আমরা পাইছি, সেটা হচ্ছে যে x - 4 y + 4, এটা আমরা কি পাইছি? এটা পাইছি হচ্ছে সেম 192। তাহলে এখানে আমি যদি মানটা বসায় দেই, আমরা যদি y এর মানটা বসাই কি হবে? x - 4 আর y এর মান কি পাইছি? 192 / x + 4, মান বসাইলাম। তাহলে এটা কিন্তু এখন এক চলক বিশিষ্ট একটা সমীকরণ হয়ে গেছে, যেটা সমাধান করা আসলে আমরা আজকে সারা দিন ধরে শিখতেছি, তাই না? হিসাব করি আমরা, x - 4, এটা কি হবে?
এক্স, উপরে কি হবে 192 প্লাস 4x সমান 192। হিসাব করি, এটা গুণ আছে তাই না, সো উপরে গুণ করে দেই। সো এটা কত হবে x - 4 * 192 প্লাস 4x, এটা কত হবে 192x, তারপর x এর সাথে এটা গুণ করলে হবে 4x² মাইনাস 192 * 4 কত, 192 * 4 এর ভ্যালু হচ্ছে 768, আর 4 × 16 প্লাসে মাইনাসে মাইনাস 16x, আর এই পাশে থাকতেছে 192। তাহলে এটা এই পাশে গুণ করলে কত হবে 192x, এই পাশে আনলে মাইনাস 192x, তাই না? আচ্ছা, তাহলে লাইন করি, লাগবে না লাইন এক্সট্রা করা লাগতেছে না। আর গুণন করলে পাইলাম 192x। তাহলে এখন একটা জিনিস তুমি যদি খেয়াল করো, এই পাশে 192x, এই পাশে প্লাস 192x কাটা, থাকতেছে কি 4x² মাইনাস 16x মাইনাস 768 সমান 0। এখন ক্যালকুলেটর দিয়ে সলভ করি। একটা আছে 16, একটা আসছে -12, তাই না? 16, একটা x = 16 আসার অর্থ কি x = 16, এটা একটু মাথায় চিন্তা করো, x = 16 আসছে, 16টা এই পাশে আনলে -16, এটা পাবো কি x - 16, আর এটা আসছে x = -12, সো -12 কে তুমি চিন্তা করে এই পাশে আনো, কত হবে +12, যেটা কত হবে x + 12। ওকে, তারপর এখন তুমি হয় অথবা দিয়ে এটা দিবা, আর এটা তো নিব না আমরা জানি, কারণ -12 হওয়ার অর্থ কি, -12 হওয়ার অর্থ দৈর্ঘ্য তো ঋণাত্মক, ঋণাত্মক দৈর্ঘ্য হবে না। তো দৈর্ঘ্য পাইলাম 16, এখন তুমি 16 যদি এখানে বসাও তাহলে 192 ডিভাইডেড বাই 16 যদি করো আসে 12, তার মানে y এর ভ্যালু আসতেছে 12। বাস বসে দিবা, বাকিটা তোমরা একটু নিজে করবা, সিডব্লিউ করে ফেলো এখনই, তাই না? সো বাগানের দৈর্ঘ্য বের হয়ে গেল, বাগানের প্রস্থও বের হয়ে গেল। ওকে, ডান। লাস্ট ম্যান, এখন একটা কথা বলছে, বাগানের ভেতরে সমান চওড়া একটা রাস্তা আছে। এখন বলছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে রাস্তার চওড়া কত? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমাদের বলছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যদি 96 বর্গমিটার হয় তাহলে রাস্তাটা কতটুকু চওড়া, মানে বাগানের ভিতরটা রাস্তা আছে, সো রাস্তা তো একটা জায়গা দখল করছে তাই না, যেহেতু এটা বাগানের ভিতরে। সো রাস্তাটা যদি আমরা সরায় ফেলতাম, মানে রাস্তার জায়গাটুকু সরায় ফেলি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের মানটা কি কমবে না বাড়বে? কমে যাবে। সো কমে এটা কত হবে 96 হবে। সো এটা দিয়ে আমাদের বাকি ম্যাথটা সলভ করতে হবে। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 96, তো আমরা একটা ফিগার আঁকাই। হ্যাঁ, আচ্ছা, এই ধরো হচ্ছে আমাদের সেই বাগানটা, হ্যাঁ, আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য হইছে 16, প্রস্থ হইছে 12। তো এটা দৈর্ঘ্য পাইছি আমরা 16, প্রস্থ পাইছি আমরা 12 মিটার, তাই না? এখন বলছি যে এটার ভিতরে একটা সমান চওড়া একটা রাস্তা আছে, মানে রাস্তাটা পার গুলো চারদিকে সমান। আমরা চলো এর ভিতরে একটা রাস্তা চিন্তা করি, মোটামুটি এরকম সমান চওড়া, ঠিক আছে? অর্থাৎ এর ভিতরে একটা রাস্তা আছে। এই যে সুন্দর একটা রাস্তা, সেই বাগানটার ভিতরে একটা রাস্তা আছে, ঠিক আছে? এখন বলছে রাস্তাটা চওড়াটা সমান, মানে এটা এই পাশ থেকে যতটুকু চওড়া, এই পাশ থেকে ততটুকু চওড়া, এই পাশ থেকে ততটুকু চওড়া, এই পাশ থেকে ততটুকু চওড়া। তো আমরা ধরলাম যে এর চওড়ার যে পরিমাণটা আছে, এই চওড়াটা হচ্ছে x মিটার ধরলাম। হ্যাঁ, ধরে লিখে নিও, ধরি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে? এখন চিন্তা করো, এই রাস্তাটা বাদে বাগানটার দৈর্ঘ্য কি এতটুকু না? নরমালি তো বাগানটা এতটুকু ছিল, তাই না? বাট আমি যদি রাস্তাটার কথা বাদ দেই,
তাহলে বাগানটা আর কি এখন এতটুকু না, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাই না, শুধু মাঝের পোর্শনটা। তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আমি কিভাবে বের করব, এর দুই পাশ থেকে আমি কি রাস্তাটা মাইনাস করে দিব, তাই না। তো এই পাশেও x মিটার, এই পাশেও x মিটার, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত, এই পুরো 16 থেকে, মানে পুরোটা তো 16, রাইট, 16 থেকে আমি এখান থেকে একবার x মাইনাস করব, এখান থেকে একবার x মাইনাস করব, সেটা হবে 16 মাইনাস x মাইনাস x, এটা অ্যাকচুয়ালি কি হবে 16 মাইনাস 2x হবে, তাই না। সেম গোস ফর প্রস্থ, প্রস্থ টোটাল কি এতটুকু, তাই না। তো রাস্তা বাদে হচ্ছে এতটুকু, সো আমরা এই পাশটাও বাদ দিব, এই পাশটাও বাদ দিব, তো টোটালটা হচ্ছে 12, এখান থেকে একবার x মাইনাস, এখান থেকে আরো একবার x মাইনাস, তো এটা কত হচ্ছে 12 মাইনাস 2x, তাই না। তো প্রস্থটা হবে কি 12 মাইনাস 2x, বাস হয়ে গেল। তারপর আমাদের ক্ষেত্রফল তো দেওয়াই আছে, তো লিখছো ধরি রাস্তাটা চওড়া কতটুকু, ধরি রাস্তাটা চওড়া কতটুকু, চওড়া হচ্ছে আমাদের x মিটার, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য কত, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত আসতেছে, দৈর্ঘ্য আসতেছে কত 16 মাইনাস x মাইনাস x, বা এটাকে লেখা যাবে 16 মাইনাস 2x মিটার। এটা বোঝার জন্য লিখছে, তুমি ডাইরেক্ট এটা লিখবা, সমস্যা নেই, বোঝার জন্য দুইবার x মাইনাস করে দেখালাম। রাস্তা বাদে প্রস্থ কত আসতেছে, প্রস্থ আসতেছে 12, একবার এই পাশ থেকে একবার ওই পাশ থেকে x বাদ দিলে আসতেছে 12 মাইনাস 2x মিটার। এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, মানে এই যে এই রাস্তা বাদে বাগানের এইটুকু সাদা অংশটা, এটার ক্ষেত্রফল দেওয়া আছে কত 96, তাহলে আমরা কি বলতে পারি যে এটার গুণফল, মানে 16 মাইনাস 2x এটার সাথে 12 মাইনাস 2x এর গুণফল, এটা হচ্ছে কত 96। এটা হিসাব করি কত আসতেছে, 16 ইন্টু 12 করলে আসছে 192, আর 16 দুগুণে আসে 32 x, এটা কত 12 দুগুণে 24, আর মাইনাস মাইনাসে প্লাস 4x স্কয়ার, এটা সমান আসছে 96। আমরা হিসাব করি 4x স্কয়ার মাইনাস 32 থেকে তুমি যদি 32 আর 24 মাইনাস 32 মাইনাস 24 আসে মাইনাস 56x, এখানে 192, আর এই 96 পাশে আসলে মাইনাস হবে, সো 192 মাইনাস 96 করলে আমার আসছে 96, সো এটা হবে প্লাস 96, এই সংখ্যাটা প্লাসের পরে এটা মাইনাস হলে ছোট, এটা আসছে 96 সমান 0। বাকি কাজটা ক্যালকুলেটরকে করতে দাও, তোমার কষ্ট কমাই দিবে ও। 56 90 মাইনাস 56 প্লাস 96, 12 আর 2, সো আমরা কি পাইলাম, x এর ভ্যালু পাইলাম 12 আর 2, দুইটাই কিন্তু প্লাসের ভ্যালু, সো x 12 মানে কি x 12 আর x মাইনাস কত 2, তাই না। এখন চিন্তা করো দুইটাই তো প্লাস ভ্যালু, তাই না, হয় অথবা দিয়ে কি লিখবা, হয় অথবা দিয়ে কি লিখবা চিন্তা করে বলো তো, একটা লিখবে x 12, একটা লিখবে x 2, দুইটাই তো পজিটিভ ভ্যালু। এখন কি করব, দেখো 12 কিন্তু বাগানের প্রস্থ, তাই না, চিন্তা করো এই রাস্তাটা কি প্রস্থের সমান চওড়া হয়ে যাবে, প্রস্থটা মানে চিন্তা করো 12 মিটার হচ্ছে বাগানেরই প্রস্থ, মানে বাগানটা হচ্ছে এতটুকু পাশ দিয়ে লম্বা, রাস্তাও কি তুমি এতটুকু মোটাই রাখবা, তাহলে বাগান আর বাগান থাকবে বলো, বাগান কিন্তু আর বাগান থাকবে না। সেটা নিচে লিখবা x 12 নিচে লিখবা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ রাস্তাটি প্রস্থের চেয়ে বড় হবে না, মানে এমন অবাস্তব বাগান তো, তুমি তো বুদ্ধিমান মানুষ, এটা তুমি বানাবা না, তাই না, প্রস্থের চেয়ে বড় হবে না। তাহলে বাগানের প্রস্থ কত আসতেছে x 2 মিটার, তার মানে রাস্তাটা 2 মিটার প্রস্থ, মানে চওড়া আর কি, চওড়া সব দিকে সেম পরিমাণ, আনসার হবে এইটা, নট এইটা। ওকে, বুঝতে পারলাম স্যার, সোজা অঙ্ক, ঠিক আছে।
চলো আমরা আর কয়েকটা এমসিকিউ করি। মোটামুটি এই টাইপের অঙ্কগুলোই আছে, এই বাগান রাস্তার ম্যাথগুলো আছে। হায়ার ম্যাথ অবশ্যই রাস্তার অঙ্ক একটু বেশি আছে, জেনারেল ম্যাথ অত বেশি নাই। ওই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ম্যাথগুলো আসবে, আর ওই যে কেবিন ডেকের আর বেঞ্চের ম্যাথগুলো আসবে। হ্যাঁ, এইগুলাই আছে, আর কিছু নাই এই চ্যাপ্টারে, দেখবা অনুশীলনের মধ্যে। আর এই ইকুয়েশন সলভ নিয়ে কাজটা আছে। তাহলে একটা দেখো 2x 1 = 1 - 2x/x, এটার সমাধান সেট কত? আচ্ছা, এটা পজ করে বলো এটার आंसर কি। ওকে, তুমি आंसर বের করো, ভাইয়াও आंसर বের করো। আর কাটাকাটি করে দিও না, এটা কিন্তু সমাধানের অঙ্ক। x টা এখানে গুণ করলে হবে 2x² - x সমান আসছে 1 - 2x। এটা কত আসছে? 2x², 2x টা এই পাশে আসলে কত? প্লাস 2x হবে, প্লাস থেকে একটা গেলে থাকবে শুধু একটা x, -1 সমান 0। তাহলে এখন এটা আমরা হিসাব করি ক্যালকুলেটরে। দেখো ক্যালকুলেটরে যদি ইকুয়েশন সলভ করতে না পারো তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। একটা আসছে হাফ, একটা আসছে -1, তাই না? সো প্লাস হাফ আর -1, এই যে হাফ আর -1, তার মানে সি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, পরেরটা বরিশাল বোর্ড, সেম সমাধান সেট নির্ণয় করো, ডাইরেক্ট ক্যালকুলেটর বসাবো। তো একটা হচ্ছে 5 - 1 - 4, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -4/5। সো +1 - 4/5। সো এটা আগে পিছে করা থাকতে পারে, এটা তো বেরানোর কিছু। ওকে, পরেরটা আচ্ছা ক্যালকুলেটর দিয়ে তো করা যাইতেছে। এই যে এটা একটা মজার অঙ্ক, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 72, বড় সংখ্যাটা 2x + 1। আচ্ছা, বর্গের অন্তর মানে কি? বর্গের অন্তর মানে একটা সংখ্যা যদি হয় a আর একটা সংখ্যা ধরো হচ্ছে b, হ্যাঁ, তাহলে a² - b² মানে কি? বর্গের অন্তর না, এটা হচ্ছে 72। আচ্ছা ভাই বলো, a² - b² মানে কি? a + b * a - b না, এটা হচ্ছে 72। তাহলে একটা সংখ্যা a + b, একটা হবে a - b, তাই না? এখন দেখো একটা সংখ্যা যদি দেওয়া আছে 2x + 1, তাহলে সংখ্যা কি হবে? অবশ্যই 2x - 1 হবে, তাই না? কমন সেন্স। তুমি যদি আরেকটু কমন সেন্স খাটায় ম্যাথটা করতে চাও সেটা করতে হবে, এটা আরেকটা উপায়ও করা যায়। চিন্তা করো, তোমার এই 72 নিয়ে চিন্তা করার দরকার নেই। একটা সংখ্যা কি বলা আছে? 2x + 1। আচ্ছা চিন্তা করো, দুইটা তো বিজোড় সংখ্যা, তাই না? দুইটা বিজোড় সংখ্যার বর্গের অনুপাত। আচ্ছা চিন্তা করো, বিজোড় সংখ্যা হইতে হলে কি হইতে হয়? আচ্ছা 2x করার অর্থ তো বুঝো, তাই না? কোন সংখ্যার সাথে যদি 2 গুণ করো, জোড় হোক বিজোড় হোক, 2 গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা বিজোড় সংখ্যা হয়ে যাবে, তাই না? এখন এখানে মিলাও, আমি যদি জোড় সংখ্যার সাথে যদি 2x রেখে দেই তাহলে জোড় সংখ্যায় রয়ে গেল, তাই না? কিন্তু বিজোড় সংখ্যা তো হয় নাই, তবে এটা হবে না, তাই না? আবার চিন্তা করো, 2x টা একটা জোড় সংখ্যা, থেকে যদি আমি 1 কমায় দিতাম তাহলে এটা বিজোড় সংখ্যা হয়ে যায়। কারণ দেখো একটা বিজোড় সংখ্যা লেখো, ধরো 1 আর 3, হ্যাঁ, এদের মাঝে জোড় সংখ্যাটা কি 2 না? 2 এর সাথে যদি আমি 1 যোগ করি 3 আসে, 1 যদি কমাই 1 আসে। সো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে পরের বিজোড় সংখ্যাটা আসে, 1 বিয়োগ করলে আগের বিজোড় সংখ্যাটা আসে। সো ওই কনসেপ্ট দিয়ে কিন্তু একটা যদি 2x + 1 হয় আর এটা কিন্তু 2x - 1ই হচ্ছে, বুঝছো? ওকে, দুই ভাবেই করলেই মিলবে। এখন বলছে এটা সমাধান সেট নির্ণয় করো, ওই একই কাজ। x² - x √3 = 0, মানে এটাকে পক্ষান্তর করলাম, x নিলে কি হবে? x - √3 = 0। তাহলে একটা x এর মান আসছে 0 আর একটা আসছে কত? √3। তাহলে এটা आंसर হচ্ছে 0 আর √3। আচ্ছা ভালো কথা, এটা দেখো, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট। সমাধান সেট কিন্তু অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেটে থাকে, এটা মাথায় রাখবা, সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, এটা মনে রাখবা। তো দেখো অপশন কিন্তু এটাও আছে, এটাও আছে, বাট এটা যদি দাগায় আসে তাহলে কিন্তু পুরো এমসিকিউটা ভুল হয়ে যাবে। ওকে, দাগাইতে হবে এটা। এটা ভাই আমি আর না করাই, ক্যালকুলেটর বসে করে নিব, সোজা জিনিস। আচ্ছা এটা কি বলছে? x এর মান কত? এটাও আসলে দেখো a + b * a - b, সেটা গুণ করে এটা কি হবে? a² - b²। সো x² কত আসছে? 16। এটা 16 এই পাশে গেলে কত? +16, এটা হচ্ছে 25। তাহলে x এর মান কি আসবে? +-5। সো এটা আশা করি তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলছো, এন্ড খুব সোজা একটা ম্যাথ, আশা করি এটা তুমি পারবা। আসলে কঠিন কোনো ম্যাথ না, ক্যালকুলেটর দিয়ে পুরো দিনই করছো। সো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা করার জন্য। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সো বেশি একটা প্যারা নিও না লাইফ নিয়ে, একটু
পড়াশোনা করতে থাকো, এখনো কিন্তু যথেষ্ট সময় আছে পরীক্ষায় ভালো করার। সো পড়াশোনা শুরু করে দাও, আর হেলাফেলা করো না, ঠিক আছে? পরীক্ষা কিন্তু চলে আসতেছে, বেশি সময় নাই, জানুয়ারি ফেব্রুয়ারি দেখবা ধুম করে চলে গেছে, ঠিক আছে? তো দোয়া রইলো, অনেক ভালো করে পরীক্ষাটা দাও এন্ড দোয়া করো, ঠিক আছে? অনেক অনেক দোয়া রইলো, ভালো মতো পরীক্ষা দাও। আর একটা কথা মনে রাখবা, লাইফ ইজ সিম্পল, লাইফ ইজ বিউটিফুল। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।